রেলওয়ে পরীক্ষার বেজে গেছে ঘন্টা, তাই পড়াশোনায় কিন্তু এবার দিতে হবে ভালো করে মনটা। দেখো, রেলওয়ে পরীক্ষাকে যারা টার্গেট করছো তাদের জন্য তো সুখবর রয়েছেই, সামনে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু প্রিপারেশন করতে হবে। রিসেন্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন রেলওয়ে দিয়েছে সেগুলো কিন্তু ভালো করে নখদর্পণে রাখতে হবে এবং তার জন্য আজকে তোমাদেরকে 100খানা রেলওয়ের বিগত বছরে আসা প্রশ্নগুলো করাবো, রিসেন্ট 25-26-এ আসা প্রশ্নগুলো করাবো, তার পুরো আমরা অ্যানালিসিস করব, দেখবো এখান থেকে আর কি কি প্রশ্ন দিতে পারে। তো চলো ভালো করে ক্লাসটা দেখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি 8/12 2025-এ আসা প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে? কোষ বিভাজন করতে সাহায্য করছে কোন কোষীয় অঙ্গাণু? অপশনে রয়েছে নিউক্লিয়াস, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং লাইসোজোম। কোন উত্তরটা হবে? মনে মনে চিন্তা করো। দেখো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউক্লিয়াস। স্যার নিউক্লিয়াস কিভাবে সাহায্য করছে? চলো তোমাকে দেখাই যে কোষ বিভাজন মানে কি। কোষ বিভাজন মানে কোষ বিভাজিত হচ্ছে, কোষ ভাগ হয়ে যাচ্ছে, একটা কোষ থেকে দুটো বা তার বেশি কোষে রূপান্তর হয়ে যাচ্ছে, এটাকে আমরা কোষ বিভাজন বলি। তাহলে এই কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু প্রত্যেকটা পদ্ধতিতে একই কাজ হয়, একটা কোষ থেকে দুটো বা তার বেশি কোষ তৈরি হয় এবং এই কোষ বিভাজন করতে যে কোষীয় অঙ্গাণুটা মুখ্য ভূমিকা পালন করে তার নাম কিন্তু নিউক্লিয়াস। কারণ এই নিউক্লিয়াসের মধ্যে একটা বস্তু আছে, নিউক্লিয় জালিকা। আর এই নিউক্লিয় জালিকাগুলো পরবর্তীকালে ভেঙে গিয়ে কি হয়ে যায় না ক্রোমোজোম হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো এই জোড়ায় জোড়ায় থাকে, বিভিন্ন দশার মধ্যে দিয়ে যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মধ্যে দিয়ে গিয়ে তারপরে কি করে না এরকম ভাবে দুটো নিউক্লিয়াস তৈরি করে নেয়। দেখো একটা নিউক্লিয়াস ছিল, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এ দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল এবং তারপরে আস্তে আস্তে কি করবে, এই মাঝখান থেকে প্রাণী কোষের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, দুটো কোষ কিন্তু তৈরি করে নেবে। তাহলে নিউক্লিয়াস আমাদের কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করছে, তার সঙ্গে আরো কতগুলো কোষীয় অঙ্গাণুর নাম মনে রাখবে। মাইটোকন্ড্রিয়া কিন্তু সাহায্য করে। স্যার মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া সাহায্য করছে, এটা আমাদের শক্তি দিচ্ছে, কোষকে বিভাজিত করার জন্য যে শক্তি লাগে সেই শক্তিটা দিচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া। আর কে সাহায্য করছে? মনে রাখবে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু আছে, এই সেন্ট্রোজোম সাহায্য করছে বেম তন্তু তৈরি করতে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কে সাহায্য করছে? এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম তৈরি করছে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু তৈরি করছে কে বাবা? মাইক্রোটিউবিউল। নাম পড়ে রাখবে মাইক্রো টিউবিউল। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাহায্য করছে, কি করছে? বেম তন্তু তৈরি করছে। তাহলে প্রাণী কোষে বেম তন্তু তৈরি করছে সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষে বেম তন্তু তৈরি করছে কে বাবা? মাইক্রোটিউবিউল। মাইটোকন্ড্রিয়া কি করছে? শক্তি দিচ্ছে। নিউক্লিয়াস কি করছে? নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে, ক্রোমোজোমকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে নিউক্লিয়াস। স্যার বাদবাকি অপশনগুলো সম্পর্কে বলুন। বাদবাকি অপশনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এই প্লাস্টিড উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষে স্যার পাওয়া যায় না। স্যার এই প্লাস্টিড কি কাজ করে? এই প্লাস্টিড আমি বলেছি 3 রকমের হয়, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড রঙিন হয়, উদ্ভিদদের ফুলের রং, ফলের রং তৈরি করে। ক্লোরোপ্লাস্টিড সবুজ হয়, এরা উদ্ভিদদের পাতা, কাণ্ড যেগুলো সবুজ অংশ সে অংশগুলো তৈরি করে। আর লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়, সাদা অংশের মধ্যে থাকে, বিশেষত মূলের মধ্যে থাকছে, খাদ্যকে সঞ্চয় করতে কাজে লাগছে। মনে রাখবে প্লাস্টিড সম্পর্কে এই তথ্যগুলো। আর লাইসোজোম তো মনে রাখবেই, লাইসোজোমকে বলা হচ্ছে আমাদের কোষের আত্মঘাতী থলি। কি বলা হচ্ছে? কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হচ্ছে? না লাইসোজোমকে বলা হচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব। পরের প্রশ্ন আমাদের রয়েছে, মৌলের পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে? পারমাণবিক সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাকে বোঝাই? দেখো লেখা আছে পরমাণুর নিউট্রন সংখ্যা, হবে না। পরমাণুর ভর সংখ্যা, হবে না। পরমাণুর প্রোটন সংখ্যা, একদম ঠিক উত্তর। পরমাণুতে যে কটা প্রোটন আছে তার সংখ্যাকে বোঝায়। ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা, এটাও আমার হবে না। তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা যাকে আমরা বলি জেড, জেড নাম্বার দিয়ে প্রকাশ করি, এটা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা মানেই হচ্ছে পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। এবং যদি বলে তোমার ভর সংখ্যা কত হবে, যদি বলে ভর সংখ্যা স্যার কত হবে, ভর সংখ্যাকে মনে রাখবে আমরা এ দিয়ে ডিনোট করি। এটা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পরমাণু নিউক্লিয়াসে যে কটা প্রোটন আছে, যে কটা নিউট্রন আছে, তার যোগফলকে আমরা বলি ভর সংখ্যা। এবং এই ভর সংখ্যাকে, পারমাণবিক সংখ্যাকে আমরা এরকম ভাবে ডিনোট করি যে সি
ওপরে লিখে দিলাম 12, নিচে 6। এই 12 মানে হচ্ছে ভর সংখ্যা। এই 12 মানে কি বাবা? ভর সংখ্যা, এ দিয়ে ডিনোট করছি আমরা। আর নিচেরটাকে আমরা কি বলছি? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে বাবা? জেড দিয়ে। তাহলে এই সংখ্যা থেকে আমরা প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের সংখ্যা বার করতে পারবো? একদম পারবো স্যার। তার কারণ এই পারমাণবিক সংখ্যা, এই জেড নাম্বারটাই আমার কি বাবা? এই জেড নাম্বারটাই হয়ে যাচ্ছে আমার প্রোটন সংখ্যা 6। আর এই প্রোটন সংখ্যাটাই আমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা পরমাণুর ক্ষেত্রে, কারণ পরমাণুতে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে। তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম 6, ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম 6। যদি বলে স্যার নিউট্রন সংখ্যা কত হবে? প্রোটন নিউট্রন সংখ্যা যোগ করলে, প্রোটন নিউট্রন সংখ্যা যোগ করলে 12 পাওয়া যায়। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? টোটাল 12 থেকে আমি যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে কত আসছে বাবা? 6 আসছে। তাহলে নিউটন সংখ্যা হয়ে যাচ্ছে আমার 6। সেম ভাবে তোমাকে আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, তুমি তার প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা বার করে কমেন্ট বক্সের মধ্যে বলবে। দেখো নাইট্রোজেন দিলাম, ওপরে আমি দিচ্ছি 15, নিচে দিলাম 7। এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, কমেন্ট বক্সে বলবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আলো থেকে আসা প্রশ্ন। বলেছে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে অবতল দর্পণ দ্বারা কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? বিভিন্ন অপশন দেওয়া আছে, সৎ হবে, অসৎ হবে, আকারে বড় হবে, ছোট হবে, এরকম দেওয়া আছে। এবারে এর জন্য তোমাকে কনসেপ্ট দরকার। একটু কনসেপ্ট তোমাকে দেখিয়ে দেবো, 2 মিনিট ওয়েট করে দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলেছে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখতে হবে। তাহলে অবতল, এখানে কি বলেছে বাবা? অবতল দর্পণ। অবতল দর্পণ কেমন হয় স্যার? মাঝখানটা ঢোকা হয়, দুপাশে উঁচু হয়, এপাশে আমার পারদের বা অন্য কোনো পদার্থের প্রলেপ দেওয়া থাকে, এই পাশে প্রলেপ দেওয়া থাকে। তাহলে আলোক রশ্মি কোন দিক দিয়ে আসবে দাদা? আলোক রশ্মি আসবে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে আলোক রশ্মি আসতে থাকবে। এবারে এই দর্পণের মধ্যবিন্দুকে আমরা পি নাম দিই। এটাকে আমরা বলি মেরু। দর্পণের কি বলি বাবা? মেরু। একটুখানি বুঝে নাও। এবং এই দর্পণটা একটা গোলকের অংশ, তো একটা গোলকের অংশ, তাই গোলকের একটা কেন্দ্র থাকবে। তো সেই কেন্দ্রকে আমরা নাম দেব কি বাবা? কেন্দ্রকে আমরা নাম দেব বক্রতা কেন্দ্র, যাকে আমরা সি বলি। এটাকে আমরা বক্রতা কেন্দ্র নাম দিই। এবারে এই বক্রতা কেন্দ্র আর মেরুর মাঝখানে, ঠিক মাঝখানে একটা বিন্দু থাকবে, যাকে আমরা বলি ফোকাস। কি বলি আমরা? এফ নাম দিই। মুখ্য ফোকাস আমরা এখানে নাম দিয়ে দিই, মুখ্য ফোকাস। ঠিক আছে বাবা? আর এই ডিস্টেন্সটাকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য, আর মেরু থেকে এই অবধি ডিস্টেন্সটাকে বলি আমরা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, বস্তুকে আমরা কোথায় রাখবো? বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রে রেখে দিই, বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রেখে দিই, মানে এই বক্রতা কেন্দ্র, এর উপরে আমি বস্তুকে রেখে দিলাম। বললাম বাবা তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এবার এই বস্তুটা যখন এখানে থাকবে, তার কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হবে। স্যার কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? দেখো এই প্রতিবিম্ব আঁকতে গেলে পারে প্রথমে আমাকে এর সমান্তরাল একটা রশ্মি টেনে দিতে হবে, যেটার মাথা দিয়ে বেরিয়ে যাবে। তো সমান্তরাল রশ্মি আমি টানলাম। যদি প্রধান অক্ষ, এটাকে আমরা প্রধান অক্ষ বলি, এই প্রধান অক্ষটার সমান্তরাল রশ্মি যায়, তাহলে পারে ও বেটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে আসবে। তো ফোকাস দিয়ে বেরিয়ে চলে এলো। ক্লিয়ার? আরেকটা রশ্মিকে আমি করব কি না, বললাম দাদা আপনি ফোকাস দিয়ে যান। তাহলে এখান দিয়ে ফোকাস দিয়ে পড়লো, এ ফোকাস দিয়ে পড়লে পারে এ কি করবে? এ হচ্ছে সমান্তরালভাবে বেরিয়ে চলে আসবে। তাহলে যেটা ফোকাস দিয়ে গেল সেটা সমান্তরালে বেরিয়ে এলো, যেটা সমান্তরালে গেল সেটা ফোকাস দিয়ে বেরিয়ে এলো। ফলে এটা ছেদ করলো এরকম একটা জায়গায়, তাই না? এটা কোথায় ছেদ করলো বাবা? বললো এটা ছেদ করলো এরকম একটা জায়গায়। তাহলে উল্টো দিকে, মানে এই দিক থেকে যদি আমি একটা দাগ টানি, তাহলে এই উল্টো দিকে আমার প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে। কিন্তু এই প্রতিবিম্বটা কি হচ্ছে বাবা? উল্টো হচ্ছে। তাহলে উল্টোকে আমরা কি বলি? অবশীর্ষ বলি। উল্টোকে আমরা কি বলি? অবশীর্ষ বলি। আর দেখো আকারে কি হচ্ছে? ছোট, বড় আকারের হচ্ছে না, ছোট আকারের প্রতিবিম্ব, সমান আকারেরও হচ্ছে না। তাহলে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে, উল্টো হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে, উল্টো হচ্ছে। আর প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হবে। স্যার অসৎ হবে না কেন? অসৎ প্রতিবিম্ব যদি উল্টো দিকে হতো, আমি ডটেড লাইন দিয়ে টানতাম, তাহলে হতো অসৎ। যেহেতু দর্পণের যেদিকে প্রতিসারক তল, এই সাইডেই রয়েছে বস্তু, এই সাইডেই তৈরি হচ্ছে, তাই এই প্রতিবিম্বটা হবে সৎ। তাহলে এই ছবি থেকে আমরা বুঝতে পারলাম যে বস্তুকে বক্রতা কেন্দ্রে যদি রেখে দেওয়া হয়, তার প্রতিবিম্ব কি হচ্ছে? সৎ হচ্ছে, ক্ষুদ্র হচ্ছে, আকারে ছোট হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, এবং সেটা বক্রতা কেন্দ্র মুখ্য ফোকাসের মাঝখানে হচ্ছে। দেখো তোমাকে ছবি ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখো সেম ভাবে প্রতিবিম্ব রয়েছে, এখানে তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বস্তু রয়েছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার অপশনের দিকে তাকাও, তুমি নিজেই উত্তর দিতে পারবে। কি বাবা বলেছে? বস্তুর সমান আকারের সৎ প্রতিবিম্ব। সমান আকারের প্রতিবিম্ব হচ্ছে না দাদা? হচ্ছে না। অত্যন্ত বড় বড় প্রতিবিম্ব হচ্ছে না দাদা? হচ্ছে না। আর অসৎ হচ্ছে না। বলেছে ছোট সৎ অবশীর্ষ।
ভালো করে দেখো, ছোট হচ্ছে, একদম ছোট হচ্ছে, বললাম ছোট হচ্ছে। সদ হচ্ছে, একই বস্তু যেদিকে আছে সেদিকেই আছে, সদ হচ্ছে। অবশীর্ষ উল্টো হচ্ছে, তাহলে এই অপশনটা আমার ঠিক আছে। পরেরটা একবার পড়ে নাও, বলেছে বড় হচ্ছে, বড় হবে না, অসদ হবে না, সমশীর্ষ হবে না, ভুল উত্তর। তাহলে অপশন সি কিন্তু আমার সঠিক উত্তর। এবার এই প্রশ্নের উত্তর তুমি করতে পারলে কেন? কারণ তোমার কাছে কনসেপ্ট আছে বলে তুমি করতে পারলে। বস্তুকে এখানে রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। এরকম ভাবে বস্তুকে তুমি কোনো সময় বক্রতা কেন্দ্রের বাইরে রাখলে, বস্তুকে কোনো সময় তুমি ফোকাসের মধ্যে রাখলে, ফোকাস বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখলে, ফোকাস মেরুর মাঝখানে রাখলে, তাহলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে একটা চার্টের মাধ্যমে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটার এখানে ছবি আঁকা পাওয়া সম্ভব নয়, ক্লাসের মধ্যে আমি এগুলো করাই, পুরো ডিটেলসে করাই। কোর্সের ক্লাসের মধ্যে এগুলো আমার করানো আছে, যারা স্টুডেন্ট আছে তারা জানে কোথায় কোন প্রতিবিম্ব তৈরি হবে লেখা আছে, কেমন প্রতিবিম্ব তৈরি হবে লেখা আছে। তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। আর যদি ভাবো স্যার আমাকে প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে পড়তে হবে, সায়েন্স সহকারে সায়েন্সের প্রত্যেকটা পার্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে, তাহলে তোমরা 02 প্রো 6.0 ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যাবে। তার কারণ এখানে পুরো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, বা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে। প্রত্যেকটা ব্যাচের মধ্যে আমি সায়েন্স পড়াই, এবং সায়েন্সের পুরো বেসিক থেকে, জিরো লেভেল থেকে একেবারে ফাউন্ডেশন তোমাদেরকে কনসেপ্ট সহকারে কিন্তু মজবুত করে দিই। দেখে নাও কোর্সের নামগুলো, জেনারেল সায়েন্স 6.0, তার সঙ্গে রেলওয়ে ফাউন্ডেশন। জেনারেল সায়েন্সে শুধু সায়েন্স পাবে, আর এখানে রেলওয়ের মধ্যে রেলওয়ের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার কভার হয়ে যাবে। সমস্ত সাবজেক্ট এখানে আলাদা আলাদা স্যার ম্যাডাম কিন্তু করাবেন। আমি যেমন সায়েন্স পড়াবো, সুজন স্যার ম্যাথ পড়াবেন, রিজনিং স্যার পড়াবেন রিজনিং, এরকম আলাদা আলাদা পার্ট পড়ানো হবে। এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন এগুলো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে আমাদের নিউ পুলিশ ব্যাচ কিন্তু 2026-এ কিন্তু লঞ্চ হয়ে গেছে। নিউ পুলিশ ব্যাচে তুমি যুক্ত হতে পারো, কারণ পুলিশের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে আসতে চলেছে। এছাড়া পঞ্চায়েত ব্যাচ তোমরা জানো, পঞ্চায়েতের ভ্যাকেন্সিও কিন্তু সামনে আসবে। আমাদের রাজ্য থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের ভ্যাকেন্সি, পুলিশের ভ্যাকেন্সি, টিচারের ভ্যাকেন্সি, এগুলো কিন্তু আসতে চলেছে। প্রচুর পরিমাণে 1 লক্ষ নিয়োগ হবে, ম্যাডামের ক্লাস দেখবে। এছাড়া এসএসসি জিডি, যারা জিডিকে টার্গেট করছো 2027-এর জন্য, তারা কিন্তু এসএসসি জিডি 2027-এ যুক্ত হয়ে যাও। 5-6 মাস ক্লাস করবে এখান থেকে। প্রচুর ছেলেপিলে এই ব্যাচ থেকে চাকরি পায়। তোমরা ভালো করে পড়াশোনা করলে এই ব্যাচ থেকে কিন্তু তোমরাও চাকরি পেতে পারো। এছাড়াও বিভিন্ন আমাদের ব্যাচ রয়েছে, প্রত্যেকটা ব্যাচে আমাদের লাইভ ক্লাস হয়। সেই লাইভ ক্লাসগুলো পরবর্তীকালে রেকর্ডের আকারে থাকে। সেই ক্লাসের পিডিএফ পাবে তুমি, নোটস পাবে তুমি, এবং তার সঙ্গে সঙ্গে ডাউট সলভের একজন টিচার থাকে, ডাউট সলভ তোমাকে করে দেবে। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে তুমি আমাদের ইও স্টাডি অ্যাপে যোগদান করবে। ইও স্টাডি অ্যাপ কোথায় রয়েছে স্যার? গুগল প্লে স্টোরের মধ্যে রয়েছে, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। আরও যদি কিছু জানতে হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড, এর নাম কি বাবা? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO। ক্যালসিয়াম অক্সাইড, একে অনেক সময় আমরা পোড়াচুন বলে থাকি। নামগুলো পড়ে রাখবে, ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন দেয় ক্যালসিয়াম অক্সাইড না বলে পোড়াচুন বলে দেবে, পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া, তখন তুমি পারবে না। তাহলে এখান থেকে দেখে নাও ক্যালসিয়াম অক্সাইড CaO, তার সঙ্গে জল হচ্ছে H2O। যদি আমরা রিয়াকশন করাই তাহলে একটা যৌগ তৈরি হয় যাকে আমরা বলি CaOH গ্রুপ 2, এর নাম হচ্ছে কলিচুন। কলিচুন তৈরি হয় যাকে আমরা বলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কি বলি বাবা? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নামগুলো পড়ে রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট সংকেত জিজ্ঞেস করবে, বা তোমাকে হয়তো এরকম কোশ্চেনও কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। এবার এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড কোন অপশনের মধ্যে আছে? দাদা অপশন বি এর মধ্যে আছে। এবার অপশন বি তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড লিখে দেওয়া আছে, পরীক্ষায় হয়তো তোমাকে শুধু সংকেত দিয়ে দিল, ক্যালসিয়াম CaOH গ্রুপ 2 দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে এর সংকেতও জানতে হবে। ক্লিয়ার? এছাড়া দেখো ক্যালসিয়াম সালফেট, এর নাম কি বাবা? ক্যালসিয়াম হচ্ছে Ca হয়, Ca, সালফেট হচ্ছে SO4 হয়। ক্যালসিয়াম সালফেটের নামটাও তোমরা পড়ে রাখবে। ক্যালসিয়াম কার্বনেট, এর নাম কি হবে? ক্যালসিয়াম Ca হবে, কার্বনেট CO3 হবে, ক্যালসিয়াম কার্বনেট। স্যার ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম Ca হবে আর Cl2 হবে। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা সংকেত তোমরা পড়ে রাখবে, প্রত্যেকটা সংকেত কিন্তু পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার গত 10 বছরে একটা শহরে প্লাস্টিকের বজ্র পদার্থ অনেক বেড়ে গেছে। শহরের মধ্যে প্লাস্টিকের বজ্র পদার্থ বেড়ে যাচ্ছে, এবং মানুষের কোন অভ্যাসটি এর জন্য দায়ী সেটা তোমাকে বলতে বলেছে। পরিবেশ থেকে আসা প্রশ্ন, পরিবেশের পার্টও আমি করাই। দেখো বাবা, খুব সোজা প্রশ্ন। মানুষ পুনর্ব্যবহারযোগ্য পণ্য বেছে নিয়েছে। পুনর্ব্যবহারযোগ্য পণ্য, তার মধ্যে কি প্লাস্টিক পড়ছে? না, প্লাস্টিককে পুনর্ব্যবহার করা যায় না, প্লাস্টিক সহজে পচে যায় না, প্লাস্টিক এই জন্য পুনর্ব্যবহারযোগ্য নয়। এটা আমার উত্তর হবে না। মানুষ বাস এবং ট্রেনের ব্যবহার বাড়িয়েছে। বাসের সঙ্গে ট্রেনের সঙ্গে প্লাস্টিকের কি সম্পর্ক? তাহলে এই উত্তরটা আমার হবে না, বাসের ট্রেনের সঙ্গে প্লাস্টিকের কোনো সম্পর্ক নেই। বলেছে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। যদি নিষিদ্ধই করা হয় ধরলাম,
তাহলে প্লাস্টিকের বজ্র বাড়ছে কেন? তাহলে এটা আমার হবে না, নিষিদ্ধ আমরা যদি করেও দিই তাহলেও বাড়ছে না, সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তাও আমরা বর্তমানে ব্যবহার করছি। ক্লিয়ার? মানুষ দীর্ঘস্থায়ী পণ্যের বদলে ইউজ অ্যান্ড থ্রো বা একবার ব্যবহারযোগ্য পণ্য বেশি ব্যবহার করছে। একদমই তাই। আমাদের দেখবে বাড়ির আশেপাশে দেখবে বা নিজেদের বাড়িতেই দেখবে যে আমরা প্লাস্টিকের মানে ব্যাগকে বেশি ব্যবহার করছি, প্লাস্টিকের পলিথিনকে আমরা বেশি ইউজ করছি, একবার ইউজ করছি তারপর তাকে ফেলে দিচ্ছি, বাজার করতে যাচ্ছি, হ্যাঁ কোথাও কিছু কিনতে যাচ্ছি, ছোটোখাটো আমাদের প্লাস্টিকজাত পলিথিনের মধ্যে আমরা সেগুলো নিয়ে আসছি। তাহলে ইউজ অ্যান্ড থ্রো আমরা ব্যবহার করছি, ফেলে দিচ্ছি, এবং সেই কারণের জন্য গত 10 বছরে প্লাস্টিকের পরিমাণ বেড়েছে। অপশন ডি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসবো। স্যার, নিউরন বা স্নায়ুকলার কোন অংশ প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? নিউরনের বিভিন্ন অংশ আছে, তার মধ্যে প্রোটিন সংশ্লেষ করছে কোনটা? ডেনড্রাইট, নাকি সাইন্যাপটিক বাল্ব, নাকি নিজল দানা, নাকি অ্যাক্সন? নিউরন স্যার কি হয়? নিউরন হচ্ছে এরকম দেখতে হয়। আমরা নিউরনকে স্নায়ুতন্ত্রের একক বলে জানি। পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়ে দেয় যে স্নায়ুতন্ত্রের এককের নাম কি, তাহলে বলবে নিউরন। এই নিউরনের মধ্যে 3টে পার্ট আছে, এই পার্টটাকে আমরা বলি কোষ দেহ। যে কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিজল দানা আছে, এই সবগুলো এই পার্টের মধ্যে আছে, এটাকে আমরা কোষ দেহ বলে জানি। এই কোষ দেহ থেকে অসংখ্য সুতোর মতো অংশ বেরিয়েছে, শাখা বেরিয়ে গেছে, এই শাখাগুলোকে আমরা ডেনড্রন বলে জানি, এবং এই ডেনড্রন থেকে যে প্রশাখাগুলো বেরিয়েছে ছোট ছোট, তাকে আমরা ডেনড্রাইট বলে জানি। ক্লিয়ার? এবং নিচের পার্টটাকে আমরা অ্যাক্সন বলে জানি। 3টে পার্ট, কোষদেহ, ওপরের পার্টটা ডেনড্রন ডেনড্রাইট, নিচের পার্টটা হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সনের মধ্যে আবার বিভিন্ন টাইপের জিনিস রয়েছে, ক্লাসের মধ্যে এগুলো আমি করাই। মাইলোন সিদ, অ্যাক্সোলেমা, প্রত্যেকের কাজ তোমাদের জানতে হবে। দেখো নিজেও পারলে এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। এবারে কথা হচ্ছে, এই ভেতরে নিজেল দানা বলে এক রকমের দানা পাওয়া যায় ভেতরে, কোষদেহের ভেতরে। এই নিজেল দানাগুলো কি করছে? এই নিজেল দানাগুলোই বাবা আমাদের প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করছে। কার মধ্যে? নিউরনের মধ্যে। তা উত্তর আমার এখানে নিজেল দানা হয়ে যাবে, পড়ে রাখবে। এবং এই নিউরনের কাজ কি দাদা? নিউরন হচ্ছে কোনো স্নায়ু উদ্দীপনাকে কি করে না নিজের মধ্যে দিয়ে পরের স্নায়ুর মধ্যে পাঠিয়ে দেয়। স্যার কি করে পাঠায়? এই যে ডেনড্রাইটগুলো আছে, এখানে স্নায়ু উদ্দীপনা আসে, সেটা আস্তে আস্তে কোষদেহের মধ্যে যায়, ডেনড্রাইট থেকে ডেনড্রন, তারপরে কোষদেহ থেকে অ্যাক্সনের মধ্যে দিয়ে এই সাইন্যাপটিক নব দিয়ে আস্তে আস্তে পরের স্নায়ুর মধ্যে যায়। স্যার স্নায়ুগুলো আমাদের সারা শরীরের মধ্যে আছে, একদম সারা শরীরের মধ্যে ছড়িয়ে আছে। যেমনভাবে শিরাধমনী ছড়িয়ে আছে সারা শরীরে, তেমনভাবে এরকমভাবে স্নায়ুতন্ত্র আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে। ক্লিয়ার? নেক্সট চলে আসো পরের কোশ্চেনে। বলেছে যখন কোনো বস্তুর উচ্চতাকে দ্বিগুণ করা হয় তখন তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির কি পরিবর্তন হয়? দেখো আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানি, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। স্যার এম মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর, এম মানে হচ্ছে বস্তুর ভর, মাস। জি মানে হচ্ছে বাবা অভিকর্ষজ ত্বরণ, মনে রাখবে জি মানে কি বাবা? অভিকর্ষজ ত্বরণ। আর স্যার এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উচ্চতা, বা আমরা অনেক সময় এটাকে গভীরতাও বলে দিই। তাহলে উচ্চতা বা গভীরতা হচ্ছে আমার এইচ। এবারে গল্প হচ্ছে যে বলেছে বস্তুর উচ্চতাকে তুমি যদি দ্বিগুণ করে দাও তাহলে স্থিতিশক্তি কত হবে? মনে করো আগে ছিল mgh, এবার আমরা দ্বিগুণ করে দিলাম, এমটা একই রেখেছি, জিটা একই রেখেছি, আমরা উচ্চতাকে দ্বিগুণ করে 2h করে দিলাম, তাহলে আমার স্থিতিশক্তি কত গুণ হবে? দুইটাকে যদি আগে লিখি 2mgh, তাহলে আগের থেকে এটা দ্বিগুণ হয়ে গেল না? তাহলে আমার উত্তর হচ্ছে দ্বিগুণ। অপশন বি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন পদার্থটি শিখা ছাড়াই জ্বলবে? মানে কোনো শিখা ছাড়া জ্বলবে, শিখা দিয়ে জ্বলবে না। এবার দেখো শিখা দিয়ে জ্বলে কারা? তারা জ্বলে যাদের গ্যাসীয় অবস্থা রয়েছে, কারণ গ্যাসটা একটু উপরের দিকে উঠে যায়, গ্যাস উপরের দিকে উঠে গেলে সেটা তখন জ্বলতে থাকে, আমরা ভাবছি শিখা দিয়ে জ্বলছে। যেমন আমরা মোমবাতিকে দেখি, মোমবাতি কি হয়? মোমবাতি থেকে কিছু কার্বনের কণা উপরের দিকে উঠে যায়, হ্যাঁ গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে জ্বলছে। এরপরে পেট্রোলকে আমরা দেখি, পেট্রোল গ্যাসীয় অবস্থায় যখন আগুন জ্বালানো হয় একটু উপরের দিকে উঠে তখন কিন্তু জ্বলতে শুরু করে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেও কিন্তু একটু উপরের দিকে উঠে জ্বলতে থাকে। কিন্তু তুমি এই কয়লাকে দেখবে, কয়লা কিন্তু উপরের দিকে উঠে, কয়লার মধ্যে কি রয়েছে না কোনো গ্যাসীয় অবস্থা নেই, ও উপরের দিকে উঠে জ্বলতে পারে না। কয়লা হচ্ছে তোমার এরকমভাবে আঁচের মাধ্যমে জ্বলে, কয়লা হচ্ছে তোমার হু হু করে এরকমভাবে ওর শিখা পাওয়া যায় না, ও কিন্তু এরকমভাবে আঁচ বলি আমরা এটাকে, আঁচের মাধ্যমে জ্বলে। তাহলে শিখা ছাড়াই জ্বলবে কে? কয়লা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার কার্বন কেন আয়নিক বন্ধনের পরিবর্তে সমযোজী বন্ধন গঠন করে? দেখো কার্বন কখনোই আয়নিক বন্ড গঠন করতে পারে না, এই সব সময় সমযোজী বন্ধন গঠন করে। তার কারণ কার্বনের 4টে ইলেকট্রন আছে, এ হচ্ছে তোমার বাইরের কক্ষে
চারটে ইলেকট্রন, চতুর্যোজী আমরা বলি, চারটে ইলেকট্রন বলি। এবং এই চারটে ইলেকট্রনকে আয়নীয় বন্ধন করতে গেলে চারটে ইলেকট্রনকে ছাড়তে হবে বা চারটে ইলেকট্রন গ্রহণ করতে হবে কারোর কাছ থেকে, তাহলে তো 8টা ইলেকট্রন হবে না। কারণ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হলে তাহলেই ওরা সুস্থিত হবে, যৌগ তৈরি করবে। তাহলে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, আরও 4টে নিতে হবে অথবা 4টে ছাড়তে হবে। তো এই 4টে নিতে বা 4টে ছাড়তে গেলে প্রচুর শক্তি লাগবে, সেই শক্তিটা এখানে আমরা পাই না। তাই এরা কি করে, সমযোজী বন্ধন তৈরি করে। বলে এ 4টে দিল, এ 4টে দিল, নিয়ে 8টার একটা বন্ধন জোড় তৈরি করে সমযোজী বন্ধন তৈরি করলো। তাহলে পারে 4টে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করা শক্তির দিক থেকে অনেক প্রতিবন্ধক। অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অনেকে ভাববে যে কার্বনের 4টে যোজ্যতা ইলেকট্রন আছে বলে এটা আমার সঠিক হবে, কিন্তু না, এটা আমার সঠিক হবে না। অপশন সিটা আমার সঠিক হবে। নেক্সট কোশ্চেন, স্যার 10 কেজি ভরের একটা বস্তু শুরুতে 3.0 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তো 10 কেজি ভর কি কি দেওয়া আছে লিখে নেবে। এম মানে 10 কেজি দেওয়া আছে। আচ্ছা, 3 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, আমি 0.0টা দিলাম না, তার মানে প্রাথমিক বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। বিপরীত দিক থেকে 5 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড সময় দেওয়া আছে এখানে, টি ইকুয়াল টু কত বাবা, টি ইকুয়াল টু 5 সেকেন্ড। বলেছে 30 নিউটন বল প্রয়োগ করা হলো, 30 নিউটন বল প্রয়োগ করছো বিপরীত দিক থেকে। তাহলে বল হচ্ছে এফ, ফোর্স হচ্ছে 30 নিউটন হয়। তাহলে বলেছে বস্তুটা চূড়ান্ত বেগ মানে ভি দিয়ে আমরা ডিনোট করি, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি আমার জানতে হবে। এবার আমরা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু ইউ, আর বিপরীত দিক থেকে বল দিচ্ছে মানে মাইনাস হবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। স্যার আমাকে ভি এর মান বার করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ এর মান আমি জানি 3 হবে, মাইনাস এর মান কিন্তু আমি জানি না। স্যার এর মানটা বার করব কি করে, দেখো বার করতে আমরা পারবো, কিভাবে বার করবো বাবা, না এখানে এফ দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে, আমরা ফর্মুলা জানি না, এফ ইকুয়ালস টু এম এ, একদম জানি স্যার। তাহলে এফ ইকুয়ালস টু এম এ যদি হয়, তাহলে নিচে এমটাকে নিয়ে আসো, তাহলে এফ বাই এম ইকুয়ালস টু এ পেয়ে যাবো, এফ বাই এম ইকুয়ালস টু এ পেয়ে যাবো। স্যার বসিয়ে দিন এখানে, এখানে এফ এর মান দেওয়া আছে 30 নিউটন, এম এর মান দেওয়া আছে 10, ভাই তুই এখানে বস, তাহলে এখানে গেল কেটে, তাহলে এখানে এর মান পেয়ে যাচ্ছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খাতার মধ্যে করবে, শুধু দেখলে হবে না, খাতার মধ্যে করলে তাহলে কিন্তু মাথায় ঢুকবে, পরীক্ষায় করতে পারবে, কারণ পরীক্ষায় তোমাকে নিজেকে করতে হবে। এবার আমি যদি এর মানটা 3 পেয়ে যাই, তাহলে আমি 3 বসিয়ে দিলাম। স্যার টি এর মানটা 5, টি এর মানটা 5 বসিয়ে দিলাম, তাহলে এখানে ভি ইকুয়াল টু 3 মাইনাস 3 5 15, তাহলে ভি ইকুয়ালস টু 15 থেকে 3 বিয়োগ করলে 12, কিন্তু বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 12 মিটার পার সেকেন্ড। তার মানে বিপরীত দিক থেকে যখন আমি বল প্রয়োগ করব, তার চূড়ান্ত বেগ তো 12 মিটার পার সেকেন্ড হবে, মাইনাসে কেন হবে, ও বিপরীত দিক থেকে বল প্রয়োগ করলে ওটা বস্তুটা উল্টো দিকে 12 মিটারে যাবে, উল্টো দিকে যাচ্ছে, এই জন্য মাইনাসে আসছে। অপশন কি আছে, না এ, মাইনাস 12 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, নিচের কোন উক্তিটি সঠিক, কোন উক্তিটি এখানে সঠিক বাবা, কাজ শুধুমাত্র ঋণাত্মক হতে পারে, কে বলেছে শুধু ঋণাত্মক হতে পারে, ধনাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে। বলেছে বলের দিকের ওপর নির্ভর করে কাজ ধনাত্মক বা ঋণাত্মক হয়, একদমই ঠিক বলেছে। তুমি যেদিকে বল প্রয়োগ করবে কাজ তো সেরকমই হবে। তুমি অভিকর্ষের দিকে উঠছো, ঠিক আছে, অভিকর্ষের দিকে নামছো, তারপরে কি হবে, ধনাত্মক কার্য। তুমি অভিকর্ষের বিপরীত দিকে উঠছো, তাহলে ঋণাত্মক কার্য। তুমি স্রোতের দিকে সাঁতার কাটছো, ধনাত্মক কার্য। তুমি স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটছো, ঋণাত্মক কার্য। তাহলে ধনাত্মক ঋণাত্মক বলের ওপরে নির্ভর করবে, একদম ঠিক বলেছে অপশন বি। আমরা সি এবং ডিটাও একবার পড়ে নিই। কাজ বল এবং সরণের ওপরে নির্ভর করে না, কে বলেছে নির্ভর করে না, করে নির্ভর, কারণ কার্য মানেই তো বল ইন্টু সরণ, কার্য মানেই তো বাবা বল ইন্টু সরণ, তোমরা ফর্মুলা পড়েছো, তাহলে বল এবং সরণের উপর তো নির্ভর করবে। পরেরটা বলেছে কাজ শুধুমাত্র ধনাত্মক হতে পারে, এটাও হতে পারে না, কাজ ঋণাত্মকও হতে পারে, জিরোও হতে পারে। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের কোন পদ্ধতিতে মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়, কোন পদ্ধতিতে ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়ে যায়, এটা একমাত্র মিওসিস প্রক্রিয়ায় হয়। মিওসিস অপশন নাম্বার ডিতে রয়েছে। স্যার কোথায় হয়, এটা যখন আমাদের ডিম্বাণু শুক্রাণু উৎপন্ন হয়। স্যার ডিম্বাণু শুক্রাণু কিভাবে উৎপন্ন হয়, মনে করো মানুষ দেহের মধ্যে এরকম 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, মানে 46টা ক্রোমোজোম আছে। এই 46টা ক্রোমোজোম প্রথমে মিওসিস 1-এ গিয়ে n সংখ্যক মানে 23টা করে ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করবে, এবং তারপরে মিওসিস 2-তে গিয়ে এরা সমবিভাজন করে আবার দুটো এখানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করবে, এ বেটাও দুটো হচ্ছে ক্রোমোজোম n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করবে। তাহলে 4টে টোটাল অপত্য কোষ তৈরি করবে, কিন্তু
46টা ক্রোমোজোমের জায়গায় প্রতিটা কোষে এখানে 23টা করে ক্রোমোজোম থাকবে, এবং এই যে 23টা করে ক্রোমোজোম থাকছে এই কোষগুলোকেই আমরা বলছি শুক্রাণু বা ডিম্বাণু। মহিলারা ডিম্বাণু নিঃসরণ করে, পুরুষরা শুক্রাণু নিঃসরণ করে। তাই এই শুক্রাণু ডিম্বাণু উৎপাদনের সময় এই মিওসিস প্রক্রিয়া ঘটছে। তাই মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার যখন এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় তখন এর মধ্যে 23খানা করে ক্রোমোজোম আছে, ফলে শুক্রাণুর মধ্যে 23টা, ডিম্বাণুর মধ্যে 23টা, এটা মিলিত হয়ে গেল, জাইগোট তৈরি করলো, ফলে 23 আবার 46টা ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট তৈরি হয়। সেখান থেকে ভ্রূণ তৈরি হয়, সেখান থেকে নতুন সন্তান সন্ততির যখন জন্ম হয় তাদের মধ্যে 46টা করে ক্রোমোজোম পাওয়া যায়। পিতার দেহ থেকে 23টা, মাতার দেহ থেকে 23খানা ক্রোমোজোম এরকম ভাবে কিন্তু আসে। এবার আসছি মাইটোসিস প্রক্রিয়া। এই মাইটোসিস প্রক্রিয়া কিন্তু এরকম ঘটে না। আমাদের যত দেহ কোষ আছে এটা হলো জনন কোষের মধ্যে, আর আমাদের যত দেহের মধ্যে কোষ রয়েছে সেগুলো কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। যদি আমার এখানে 46খানা বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে সেই সম ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ কিন্তু তৈরি হবে। তাহলে এই জন্য মাইটোসিসকে আমরা বলি সমবিভাজন বা সদৃশ্য বিভাজন, আর মিওসিসকে আমরা বলি কি হ্রাস বিভাজন। মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার, লেন্সের ক্ষমতা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? লেন্সের ক্ষমতাকে আমরা কি দিয়ে ডিনোট করি? দেখো বাবা, একটা ফর্মুলা রয়েছে যে P = 1/f হয়। P = কি হয়? 1/f হয়। এই f মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। f মানে কি? ফোকাস দৈর্ঘ্য। এটাকে আমরা মিটারে প্রকাশ করি, মিটারে। তাহলে P = 1/f হয়, আর P মানে হচ্ছে লেন্সের ক্ষমতা। এই লেন্সের ক্ষমতাকে আমরা ডায়াপ্টারে প্রকাশ করি। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, মনে রাখবে। এবং এটা কি হচ্ছে? ফোকাস দৈর্ঘ্যের অনন্যক 1/f। তাহলে এখানে কি দেওয়া আছে? স্যার, মিটারে প্রকাশ করা ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। প্রথম অপশানই আমার কিন্তু ঠিক উত্তর, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। স্যার, যখন একটা পুরু কাঁচের স্ল্যাবে কোনো ছাপানো অক্ষরকে ওপর থেকে দেখলে পারে সেটা উঠে আছে বলে মনে হয়, তখন এর কারণ কি হয়? ছাপানো অক্ষর বলো, বা তুমি দেখবে জলের কোনো গ্লাসের মধ্যে একটা পেন্সিলকে ঢুকিয়ে দেবে, একটা লাঠিকে ঢুকিয়ে দেবে, দেখবে সেটাকে ওপরের দিকে উঠে আছে বলে মনে হয়। একটা কয়েন ফেলে দেবে, সেটা ওপরের দিকে উঠে আছে বলে মনে হয়। এর কারণ হচ্ছে বায়ু মাধ্যম আর জল মাধ্যম, দুটো আলাদা মাধ্যম। এই দুটো আলাদা মাধ্যমে আলোকরশ্মি যখন আসে গতিপথ চেঞ্জ করে নেয়, এবং এটাকে বলি আমরা আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণের কারণের জন্য কিন্তু এগুলো ঘটছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। স্যার, স্থির গতিতে পৃথিবীর পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এই প্রদক্ষিণে উপগ্রহের গতি সুষম বৃত্তীয় গতির উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যের জন্য ত্বরণ শূন্য হতে পারে না? মনে করো পৃথিবী রয়েছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, তাই তো? চাঁদ ঘুরছে, তো চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে সুষম বৃত্তীয় গতিতে, বৃত্তাকারে ঘুরছে, কিন্তু তা সত্ত্বেও তার ত্বরণ শূন্য হতে পারে না। কারণ আমরা জানি যে কোনো বস্তু এক জায়গা থেকে শুরু করে আবার যদি একই জায়গায় ফিরে আসে তাহলে তার সরণ শূন্য হয়, সরণ শূন্য হলে বেগ শূন্য হয়, বেগ শূন্য হলে ত্বরণ শূন্য হয়। কিন্তু এখানে সুষম গতিতে চলছে, বেগ বাড়ছে কমছে না, তা সত্ত্বেও ত্বরণ শূন্য হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে, দেখো, পৃথিবী সূর্যের চারদিকে বলো আর পৃথিবীর চারদিকে চাঁদ বলো, যখন তারা যখন ঘুরছে তখন অনবরত তাদের দিক পরিবর্তন হচ্ছে। কোনো সময় এখানে আছে, এই দিকে তাদের কি রয়েছে? দিক রয়েছে। কোনো সময় এখানে রয়েছে, এই দিকে তাদের অভিমুখ রয়েছে। তাহলে অনবরত এরা কি করছে? অভিমুখকে পরিবর্তন করছে, আর অভিমুখকে পরিবর্তন করার জন্য এদের ত্বরণের মান কিন্তু শূন্য হচ্ছে না। তাহলে অপশানে কোনটা রয়েছে? অপশানে বলেছে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে না, গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, যার অর্থ বেগ পরিবর্তিত হচ্ছে। একদম সঠিক উত্তর। প্রতি মুহূর্তে গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে, যার কারণের জন্য বেগ পরিবর্তন হচ্ছে, এবং বেগ পরিবর্তন হলে ত্বরণ থাকবে। বেগ আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এখানে অপশন বি আমার সঠিক। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন আমাদের বলেছে, নিচের কোনটি সুষম বৃত্তীয় গতির উদাহরণ? কোনটা এখানে সুষম বৃত্তীয় গতি? যে পুরোপুরি ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। হ্যাঁ, রেল লাইনে চলমান ট্রেন? না দাদা। রাস্তায় ত্বরান্বিত হওয়া গাড়ি? না দাদা। উলম্বভাবে ওপরের দিকে ছোড়া একটা বল? না, হবে না। স্থির গতিতে ঘুরতে থাকা ফ্যানের ব্লেডকে আমরা সুষম বৃত্তীয় গতি বলতে পারি। অপশন নাম্বার ডি, অপশন অনুযায়ী ঠিক উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে, যেহেতু স্থির আছে, এটাকে আমরা ঘূর্ণন গতি বলি। কি বলি বাবা? এটাকে আমরা ঘূর্ণন গতি কিন্তু নাম দিয়ে দিই। নেক্সট কোশ্চেনে চলে এসো।
জনন প্রক্রিয়ার সময় ডিএনএ কপি করা হয় কেন? এই যে বললাম, যখন আমাদের কোষ বিভাজন হয় তখন কিন্তু ডিএনএ কপি করা হয়ে যায়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, এগুলো ঘটে। তো এটা কপি করা হচ্ছে কেন? হচ্ছে তার কারণ রক্ত সঞ্চালনের জন্য? না। হজমের জন্য? না। শ্বসনের জন্য হবে না। বৈশিষ্ট্যের বংশগতির জন্য। যে বৈশিষ্ট্য পিতামাতার দেহের মধ্যে রয়েছে সেটা সন্তান সন্ততির মধ্যে যাতে চলে আসে, সেই জন্য ডিএনএ, ক্রোমোজোম এগুলো কি করা হয়? এগুলো রেপ্লিকেশন হয়ে যায়, অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। খোলা জায়গায় ধাতব থালায় ন্যাপথালিন বলকে যদি পোড়াও তাহলে কি ঘটবে? দেখো, ন্যাপথালিনের সংকেত কি একটু বলি। ন্যাপথালিনের সংকেত হচ্ছে C10H8। এর মধ্যে কার্বনের সংখ্যা বেশি, হাইড্রোজেনের সংখ্যা কম। যখন এ পড়ে এর মধ্যে কোনো অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, বা পরিবেশের মধ্যে যদি যখন এ পুড়বে তখন একে পোড়ানোর জন্য পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় না, কারণ এ তাড়াতাড়ি পড়ে। অক্সিজেন, এখানে কার্বন বেশি আছে, 10খানা আছে, তো অক্সিজেন বেশি দরকার, অক্সিজেনে সহজে পায় না। ফলে কি হয়? ফলে এ হলুদ শিখায় জ্বলতে থাকে। যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পায় সে নীল শিখায় জ্বলে, আর যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পায় না সে হলুদ শিখায় জ্বলবে, বা তোমার গাঢ় কমলা শিখায় জ্বলবে, এরকম টাইপের জ্বলবে। এবং সঙ্গে সঙ্গে নিচে হচ্ছে তোমার না ভূষাকালি পড়ে থাকবে, জ্বলবে না, নিচে হচ্ছে তোমার ভূষাকালি পড়ে থাকবে। তাহলে এখানে অপশান এ কি বলেছে? নীল শিখার সাথে জ্বলবে না, এটি হলুদ শিখার সাথে জ্বলবে, থালায় কোনো অবশেষ থাকবে না। এটা ভুল বলবো, যে যদি এখানে হলুদ শিখায় জ্বলে তাহলে নিচে অবশেষ থাকবে। এটি হলুদ শিখার সাথে জ্বলে, থালায় কালো ভূষাকালি পড়ে থাকে। একদম সঠিক উত্তর অপশন নাম্বার সি। এটি নীল শিখার সাথে জ্বলে, এটা হবে না, কালো ভূষাকালি জমা হয়, হবে না। ক্লিয়ার? ঢুকছে মাথায়? একদম। নেক্সট কোশ্চেন। একটি কয়েলের রোধ দেওয়া আছে এখানে 44 ওহম। রোধকে আমরা আর দিয়ে ডিনোট করি, 44 ওহম দেওয়া আছে। যদি এটি 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করো তাহলে ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে কয়েলটা কত ক্ষমতা ব্যয় করবে? ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করি, এর মান তোমাকে বার করতে হবে। পি এর ফর্মুলা আছে ভি এবং আর দিয়ে। পি ইকুয়াল টু তোমরা জানো V²/R হয়। এই ফর্মুলায় মানটা বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করে কমেন্টে আমাকে বলবে কি উত্তর হবে। এখানে কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে পি ইকুয়াল টু V²/R বসিয়ে মান কত আসছে, ওয়াটে আসবে একদম। আরও পি এর ফর্মুলা মনে রাখবে, পি ইকুয়াল টু আর একটা ফর্মুলা আছে I²R, পি ইকুয়াল টু একটা ফর্মুলা আছে VI, এবং পি ইকুয়াল টু V²/R। এই তিনটে ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রসপেক্টিভে, এগুলো একটু মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন বিকল্পটি কালচার ফিশারি? কালচার ফিশারি শব্দটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? দেখো বাবা, অপশন কি বলেছে? সামুদ্রিক জল থেকে মাছ ধরা, কৃত্রিম উৎস থেকে মাছ সংগ্রহ করা, মাছের চাষ করা, নাকি প্রাকৃতিক উৎস থেকে মাছ সংগ্রহ করা। দেখো, কালচার ফিশারি মানে মাছ চাষ। এবারে এই মাছ চাষ কি সামুদ্রিক জল থেকে শুধু হবে? না দাদা। কৃত্রিম উৎস থেকে শুধু হবে? না দাদা। বা প্রাকৃতিক উৎস থেকেই বা শুধু হবে? এটা আমরা বলতে পারবো না। তাহলে শুধুমাত্র মাছের চাষ করা, সেটা প্রাকৃতিক হোক, সেটা কৃত্রিম হোক, সেটা পুকুরে হোক, সেটা নদীতে হোক, যেখানে হোক না কেন, মাছ চাষকে আমরা বলবো কালচার ফিশারি। অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন কি রয়েছে আমাদের? পরের প্রশ্ন রয়েছে, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হলো, যদি এটি 3 সেকেন্ড ধরে পড়ে, তার মানে টাইম বলে দিয়েছে 3 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 3 সেকেন্ড, বলেছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের জায়গায় এখানে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। বলেছে এর অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ ভি এর মান জানতে চেয়েছে। ওপর থেকে যখন কোনো বস্তুকে তুমি নিচে ফেলে দিচ্ছ, যখন তুমি ফেলছো, তার প্রাথমিক বেগ কত হচ্ছে? সেই স্থির অবস্থায় আছে, তারপর তুমি ফেলছো, তাহলে স্থির অবস্থায় রয়েছে বলে তার প্রাথমিক বেগ 0 হবে। তার মানে ইউ এর মান স্যার 0 হবে। ইউ এর মান কি হবে? 0 হবে। তুমি ভি এর মান বার করবে, আর এখানে এর জায়গায় কিন্তু জি দেওয়া আছে, ত্বরণের জায়গায় অভিকর্ষজ ত্বরণ, ওপর থেকে পড়ছে। এবার ওপর থেকে পড়লে অভিকর্ষের দিকে পড়ছে, অভিকর্ষের দিকে পড়লে ফর্মুলা কি হবে? প্লাসে আসবে। স্যার কি ফর্মুলা লাগবে? স্যার লাগবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় হবে জিটি, ইউ প্লাস জিটি। মান বসিয়ে দাও। ভি ইকুয়াল টু ইউ এর মান 0, স্যার জি এর মান 10 এবং টি এর মান দেওয়া আছে 3। তাহলে ভি ইকুয়াল টু 3 × 30 মিটার পার সেকেন্ড। আমার উত্তর হয়ে গেল অপশন বি। জলের দরে ফলের রস, এই সমস্ত অঙ্ক পরীক্ষা আসবে, শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে। পরীক্ষায় কোশ্চেন দেখবে শুধু সংখ্যা এখানে পরিবর্তন থাকবে। নেক্সট কোশ্চেন চলে এসো।
কপার সালফেট দ্রবণে জিঙ্ক রডকে রাখলে কি ঘটবে? কপার সালফেট দ্রবণের মধ্যে তুমি জিঙ্কের রডকে রাখলে, দেখো কপার সালফেটের সংকেত কি হয়? Cu হচ্ছে কপার, সালফেট হচ্ছে SO4 হয়, তাহলে কপার সালফেট হয়ে গেল CuSO4। তার সঙ্গে তুমি জিঙ্কের বিক্রিয়া করে দাও, তাহলে কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এই জিঙ্কটা কপারের জায়গায় চলে যাবে, কপারকে সরিয়ে দেবে। তার মানে এখানে Zn চলে আসবে Cu এর জায়গায়, তাহলে ZnSO4 হয়ে যাবে বাবা জিঙ্ক সালফেট, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কপারটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই যে কপার সালফেট ছিল, এর যে বর্ণ ছিল নীল বর্ণ হয়, কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল হয়, সেটা যখন জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হবে, জিঙ্ক সালফেট তৈরি হবে, তখন সেটা বর্ণহীন হয়ে যাবে, দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। কোন অপশানে আছে? বলেছে কপার সালফেটের দ্রবণের নীল রং ফ্যাকাশে হয়ে যাবে, একদম হয়ে যাবে, অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন পরেরগুলো পড়ে নেবে। কি দেওয়া আছে? দ্রবণের তাপমাত্রা কমে যাবে, এটা আমরা বলতে পারবো না। সি অপশনে কি বলেছে? বিক্রিয়া শুরু করার জন্য তাপের প্রয়োজন হয়, এটা আমরা বলতে পারবো না। কোনো রাসায়নিক পরিবর্তন দেখা যায় না, দেখা যায় না, এটা আমার হবে না। তাহলে এখানে দ্রবণের নীল বর্ণ, কপার সালফেটের নীল বর্ণ কি হয়ে যাচ্ছে? ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবং তুমি মনে রাখবে নীল বর্ণ কেন হচ্ছে, কারণ এই কপার সালফেটকে আমরা বলি ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে তুতে বলি আমরা, এই তুতের নীল রং হচ্ছে কপার সালফেটের নীল রঙের জন্য হচ্ছে। এবং তুতের সংকেত সেই CuSO4 হয়, তার সঙ্গে 5টা জল হয়, 5খানা জল, কপার সালফেটের সঙ্গে 5খানা জল, CuSO4, 5H2O হচ্ছে তুতের সংকেত, যাকে আমরা ব্লু ভিট্রিয়ল বলে থাকি। নেক্সট কোশ্চেন, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হওয়ার কারণ কি? দেখো ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি ভগ্নাংশ হয়, স্যার কত হয়? 35.5 হয়, দেখতে পাচ্ছ 35.5 হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ যেসব মৌলের বিভিন্ন আইসোটোপ আছে, যেমন ক্লোরিনের দুটো আইসোটোপ আছে আমি বলবো, তাহলে বিভিন্ন আইসোটোপ থাকার জন্য তাদের পারমাণবিক ভর কি হয়? ভগ্নাংশ হয়, গড় করে বার করতে হয়, এজন্য ভগ্নাংশ হয়। স্যার ক্লোরিনের দুটো আইসোটোপ কি কি? মনে রাখবে ক্লোরিন 3517 এবং আরেকটা হচ্ছে ক্লোরিন 3717। 3517, 3717, এই 35 মানে কি, 37 মানে কি, 17 মানে কি, এগুলো আমি ক্লাসের মধ্যে বলেছি। তাহলে ক্লোরিনের বিভিন্ন আইসোটোপের উপস্থিতির কারণের জন্য এর পারমাণবিক ভর কি হচ্ছে? ভগ্নাংশ হচ্ছে। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ক দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে 50 হার্জ। একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে কত সময় লাগবে? তার মানে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল, তাকে আমরা পর্যায়কাল বলি। তাহলে কম্পাঙ্ক আমার দেওয়া আছে n = 50 হার্জ, আর যদি আমি পর্যায়কালকে টি নাম দেই, আমি তাহলে টি এর ফর্মুলা পেয়ে যাব 1/n, কারণ আমরা ফর্মুলা জানি পর্যায়কাল হচ্ছে 1/n হয়, 1 কম্পাঙ্ক হয়। তুমি মান বসিয়ে দেবে, 1/n এর জায়গায় 50 বসিয়ে দাও। স্যার ক্যালকুলেশন করব কি করে? ওপর নিচে তুমি 2 দিয়ে গুণ করে দাও, যদি 2 দিয়ে গুণ করো, ওপরে 2 এর খেয়ে 2, নিচে 50 দুগুণে 100 চলে আসবে। স্যার কেন 2 দিয়ে গুণ করলাম? তার কারণ নিচে 100 আসবে, 2 ঘর আগে আমি দশমিক বসাতে পারবো, তাহলে 2 এর 2 ঘর আগে দশমিক বসাবো, একটা 0 দেবো, দশমিক এখানে বসিয়ে দেবো, 0.02 সেকেন্ড। তার মানে একটা পূর্ণ কম্পন করতে 0.02 সেকেন্ড লাগে। অপশন বি আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে টি = 1/n ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে প্রচুর কিন্তু অঙ্ক পরীক্ষায় আসছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে কোন কলা লাগছে? লাগছে হচ্ছে আমাদের ক্লোরেন কাইমা কলা। মনে রাখবে স্যার ক্লোরেন কাইমা তো নাম শুনিনি, আমরা শুনেছি যে প্যারেন কাইমা, স্ক্লেরেন কাইমা, কোলেন কাইমা, এগুলো আমরা নাম শুনেছি, কিন্তু ক্লোরেন কাইমা শুনিনি আমরা, কোলেন কাইমা শুনেছি। ক্লোরেন কাইমা হচ্ছে, ক্লোরেন কাইমাটা হচ্ছে প্যারেন কাইমারই একটা ভাগ। প্যারেন কাইমা কলার বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে বাবা ক্লোরেন কাইমা, সেটা হচ্ছে সালোক সবুজ হয়, সালোক সংশ্লেষ করতে কিন্তু সাহায্য করে, মনে রাখবে। আর স্ক্লেরেন কাইমা কি করে? স্ক্লেরেন কাইমার মধ্যে কূপ আছে, স্ক্লেরেন কাইমা কলার মধ্যে কূপ আছে, এটা পরীক্ষা অনেকবার দিয়েছে। এ হচ্ছে শক্ত তন্তু তৈরি করতে কিন্তু সাহায্য করে। ক্লিয়ার? চলে এসো। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। নেক্সট কোশ্চেন, আচ্ছা চার্ট একটা দেওয়া আছে, বিভিন্ন প্রকারের প্যারেনকাইমা কলার চার্ট দেওয়া আছে। প্যারেনকাইমা কলার মধ্যে রয়েছে ক্লোরেন কাইমা, এর মধ্যে ক্লোরোফিল আছে। প্যারেনকাইমা কলার আরও ভাগ আছে অ্যারেনকাইমা কলা, ঠিক আছে। এখানে বড় বড়
বায়ুকুঠুরি আছে, জলের মধ্যে ভাসতে সাহায্য করে, কচুরিপানাকে ভাসতে সাহায্য করছে। প্রোসেনকাইমা রয়েছে, এখানে এইগুলো লম্বাটে হচ্ছে, দুই প্রান্ত ছুচলো হচ্ছে, যান্ত্রিক দৃঢ়তা দিচ্ছে, এগুলো একটু পড়ে রাখতে পারো তোমরা। ইডিওব্লাস্ট, এটাও আমাদের প্যারেনকাইমার একটা ভাগ রয়েছে, এটা বিশেষ ধরনের একক কোষ, ঠিক আছে, বজ্র পদার্থকে সঞ্চয় করতে সাহায্য করছে। নেক্সট কোশ্চেন, পরেরটা বলেছে প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য জীবের কোন জীবন প্রক্রিয়াটা খুব প্রয়োজনীয়, খুব জরুরি। জীবের মধ্যে বা কোনো প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনতে গেলে বিভিন্ন টাইপের জীব যদি পেতে হয়, যেমন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ফর্সা, কেউ কালো, তাই তো, কাউকে দেখতে সুন্দর, কারোর নাক লম্বা, কারোর নাক চ্যাপ্টা, এরকম আছে। তাহলে একই প্রজাতির মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আনতে গেলে কোন বৈশিষ্ট্য আমার দরকার পড়বে? পরভোজী পুষ্টি, পরিবহন, স্বভোজী পুষ্টি, যৌন জনন। উত্তর হবে অপশন নাম্বার ডি, যৌন জনন। তাহলে দুটো প্রজাতির জীবের মধ্যে যখন আমরা যৌন জনন সম্পন্ন করি, একটা মহিলার সঙ্গে একটা পুরুষের যখন যৌন জনন সম্পন্ন হয়, তখন দুজনের গ্যামেটের মিলন হয় এবং নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়। একই পিতামাতার থেকে যখন দুটো বা তিনটে সন্তান জন্মায়, আমরা দেখি যে দুটো তিনটে সন্তানের মধ্যে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের তাদের মধ্যে সংকরায়ন ঘটছে। আমরা তিনটে সন্তানকে কখনো একই রকম দেখতে পাই না, যমজ সন্তান হলেও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। ক্লিয়ার? এটা ঘটে কিসের জন্য? বিভিন্ন কারণে ঘটে, ক্রসিং ওভারের জন্য ঘটতে পারে বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য কিন্তু ঘটতে পারে। নেক্সট চলে এসো স্যার, জীবের যৌন জনন সম্পর্কে সঠিক বৈশিষ্ট্যটা নির্বাচন করো। জীবের যৌন জনন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত কোনটা? এটি সন্তানদের মধ্যে দুই পিতামাতার ডিএনএ একত্রিত করে, একদম করে। পিতার ডিএনএ এবং মাতার ডিএনএ, পিতার ক্রোমোজোমের মধ্যে পিতার ডিএনএ রয়েছে, মাতার ক্রোমোজোমে মাতার ডিএনএ আছে, শুক্রাণু ডিম্বাণু এগুলো একত্রিত করছে, তাই তো? এটা ঠিক বলেছে। পরেরটা দেখি, এটি সন্তানদের মধ্যে মাত্র একজন পিতামাতার ডিএনএ পাঠায়। পিতা বা মাতার যে কোনো একজনের ডিএনএ পাঠায় না, যে কোনো একজনের পাঠায় না, দুজনেরই ডিএনএ এখানে আসে। এটি বিপুল সংখ্যক সন্তান উৎপাদন করতে পারে। এটা আমরা বলতে পারবো না যে যৌন জননে বিপুল সংখ্যক সন্তান উৎপাদন হচ্ছেই, কারণ যৌন জনন হওয়ার সময়, যৌন জনন করার পরে কি হয় না, বিশাল সংখ্যক কিন্তু গ্যামেট নষ্ট হয়ে যায়, এখানে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট কিন্তু নষ্ট হয়। ক্লিয়ার? তাহলে এখানে বিপুল সংখ্যক সন্তান উৎপাদন এটা কিন্তু বলতে পারবো না। এটি পিতামাতার সাথে হুবহু মিল থাকা সন্তান উৎপাদন করে। পিতামাতার সঙ্গে হুবহু মিল থাকা সন্তান উৎপন্ন হবে না, এটা আমরা বলতে পারবো না, এটা আমরা হবে না। তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন দেখো কনসেপচুয়াল প্রশ্ন, মানে তোমাকে চারটে অপশন পড়তে হবে। তুমি এমন এমন কোশ্চেন না যে এমসিকিউ করলে উত্তর দিয়ে দিলে এ তরল ধাতুর নাম কি, এরকম প্রশ্ন দেয়নি, আর দিলেও খুব কম দিয়েছে। এই জন্য কনসেপচুয়াল ভাবে তোমাকে কিন্তু পড়তে হবে। দেখো বলেছে কোন জীবের কোষ প্রাচীর কোথায় অবস্থান করছে। কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায় আর কোষ পর্দার বাইরে পাওয়া যায়। কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে কোনটা বলেছে? বলেছে একটি প্রাণী কোষে প্লাজমা পর্দার ভেতরে থাকে, প্রাণী কোষে তো থাকেই না, প্রাণী কোষে তো থাকেই না, দুটো অপশন বাদ চলে গেল। তাহলে উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দা মানে কোষ পর্দা, কোষ পর্দার ভেতরে থাকে না কোষ পর্দার বাইরে থাকে? একটু আগেই বললাম কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর থাকে, তো কোষ পর্দার বাইরে হয়ে যাবে বা প্লাজমা পর্দার বাইরে, অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে নিচের কোন বিষয়গুলি বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ কিন্তু বৃদ্ধি পাবে? কোন বিষয়গুলো বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বাড়বে? দেখো রোধের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা বাবা? আর ইকুয়ালস টু আমরা জানি রো এল বাই এ, রো এল বাই এ। তার মানে এটা হচ্ছে রোধ, রোধটা কার সঙ্গে বাড়বে না, যদি এল বাড়ে তাহলে বাড়বে। এল মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, তাহলে একটা অপশন আমার ঠিক আছে। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক নিচে রয়েছে, তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে রোধ কমবে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে, বিপরীত সম্পর্ক। তাহলে আমার বলেছে বৃদ্ধি পেলে কোনটা বাড়বে, তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমে যাবে, এটা আমার হবে না। তাহলে অপশন 2 হলো, অপশন 3টা ভুল হলো। আর আছে পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা যদি বাড়ে, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কিন্তু বাড়বে, তাপমাত্রা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়বে। যদি অর্ধপরিবাহী হয়, সিলিকন জার্মেনিয়াম হয়, তাহলে কিন্তু পরিবাহীর যখন তুমি তাপমাত্রা বাড়াবে তখন কিন্তু রোধ তোমার কমে যাবে। তাহলে এটা আমার ঠিক বলেছে, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। 1 এবং 2 উভয়ই আমার ঠিক, অপশন এ আমার সঠিক উত্তর। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, যেমন সিলিকন, যেমন জার্মেনিয়াম, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। স্যার একটা ধাতব পরিবাহীর রোধ কিসের সাথে বৃদ্ধি পায়? একই টাইপের প্রশ্ন, একই কনসেপ্টের উপর প্রশ্ন। এই প্রশ্ন দিয়েছে আরআরবি গ্রুপ ডি 28
11/11/2025 আর আগের প্রশ্নটা দেখো বাবা 27/11/2025, মানে একদিনের অন্তরে একই কনসেপ্টের উপরে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তাই এই কোশ্চেনের উত্তর কি হবে তুমি নিজেই বলতে পারবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কি বাড়বে? না দাদা, একটু আগেই বললেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ তো কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে উত্তর আমার এটা হবে না। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ে? একদম বাড়ে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় রোধ তো বাড়বে, একটু আগেই বললাম রোধ বাড়বে, ঠিক আছে। তাপমাত্রার হ্রাসের সাথে বাড়বে? না, তাপমাত্রার হ্রাস পেলে পরিবাহীর ক্ষেত্রে রোধ হ্রাস পাবে, এটা আমার হবে না। দৈর্ঘ্য হ্রাসের সাথে বাড়বে? দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে বাড়বে, সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, তাহলে এটাও আমার হবে না। তাহলে অপশন এখানে বি কিন্তু সঠিক উত্তর। দেখো এগুলো পুরো কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্ট দিয়ে তোমাকে উত্তর করতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, সেম টাইপের প্রশ্ন দিয়েছে আবার, দৈর্ঘ্যকে তুমি দ্বিগুণ করে দিচ্ছ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি অর্ধেক করে দিচ্ছ, তাহলে রোধ কত হবে? দেখো বাবা, প্রথমে মনে করো রোধ ছিল R = ρ L/A। এবারে পরে গিয়ে রোধ কত হচ্ছে, এটাকে আমি R1 ধরলাম, রোটা রোই থাকবে, রো মানে হচ্ছে রোধাঙ্ক, এলটা বলেছে দ্বিগুণ করে দিলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে 2L করে দিলাম, বাই এখানে বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি অর্ধেক করে দিলে, অর্ধেক, তাহলে এখানে এটা অর্ধেক হয়ে গেল, A/2 হয়ে গেল, এ বাই কত হলো বাবা 2 হয়ে গেল, এই 2টা চলে যাবে আমার ওপরে, তাহলে কত আসবে এখানে, এই 2 আর 2 গুণ করে 4 চলে আসবে, রো এল চলে আসবে, নিচে এ চলে আসবে, তার মানে এই রো L/A হচ্ছে আর, তার মানে আগের আমি এখানে আরটা বসিয়ে দিলাম, রো L/A এর জায়গায় আর বসিয়ে দিলাম, তাহলে দেখো 4R হয়ে গেল, মানে 4 গুণ হয়ে গেল, আগের রোধের 4 গুণ করলে নতুন রোধ পাচ্ছি, যদি আমি দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি অর্ধেক করে দিই। কনসেপ্ট রাখতে হবে মাথায়, লিখে নিতে হবে খাতায়, উত্তর হবে আমার কোনটা, অপশন নাম্বার বি। ক্লিয়ার? এবার তোমাকে পরীক্ষা তো ঘুরিয়ে দিতে পারে, পরীক্ষায় তোমাকে বলে দিল দৈর্ঘ্যকে অর্ধেক করে দেওয়া হলো, রোধকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে আমার কি হবে? বাড়িতে করবে যে দৈর্ঘ্যকে যদি অর্ধেক করে দেওয়া হয় উল্টো করে দেবে, দৈর্ঘ্যকে দ্বিগুণের জায়গায় দৈর্ঘ্যকে অর্ধেক করে দেবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক আছে, এটাকে তুমি দ্বিগুণ করে ক্যালকুলেশন করে দেখবে তো কত আসে। নেক্সট কোশ্চেন চলে আসি। স্যার একটি দ্রুত গতিশীল বল ধরার সময় ক্রিকেট খেলোয়াড় কেন তার হাতটাকে পিছন দিকে নিয়ে চলে আসে? দেখো যখনই ক্যাচ ধরছে বল ধরে পিছন দিকে নিয়ে চলে আসে, বা তুমি উইকেট কিপারকে দেখবে বল ধরে পিছন দিকে নিয়ে চলে আসে, কেন নিয়ে আসে? তার কারণ কি? বলের ত্বরণ বৃদ্ধি করে? না দাদা, বৃদ্ধি করে না। হাতের ওপর বলের প্রভাব কমানোর জন্য সময় বৃদ্ধি করতে সাহায্য করে? একদম করে। তুমি হাতের ওপর বল, যে বলটা মারছে জোরে, ঠিক আছে, বা বলটা যখন বোলার বল করছে তখন বলটা ধরে নিচের দিকে নিয়ে আসছে কেন, বা পিছন দিকে নিয়ে আসছে কেন? তার কারণ হচ্ছে তোমার ওই বলের প্রভাবটা কমানোর জন্য সময়টাকে বাড়িয়ে দেওয়া হয়। অপশন সি কি বলেছে? বলের ওপর প্রযুক্ত বলকে বৃদ্ধি করতে? না, বৃদ্ধি করার জন্য নয়। বলের ভরবেগ কমাতে? না, ভরবেগ কমানোর জন্য নয়। তাহলে অপশন বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। তাহলে কনসেপচুয়াল প্রশ্ন, বারবার বলছি কনসেপ্ট রাখতে হবে। নেক্সট কোশ্চেন, স্যার AR4018 আর এখানে ক্যালসিয়াম দেওয়া আছে 4020 হলো এক জোড়া কি? আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক নাকি আইসোটোপ? দেখো বাবা, আমি বলেছিলাম যে এই যদি ওপরের মান দুটো সমান থাকে, তার মানে ভর সংখ্যা যদি সমান হয়, আর যদি পারমাণবিক সংখ্যা আলাদা হয়, নিচেরটাকে বলে পারমাণবিক সংখ্যা, তাহলে এই পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয় তাহলে আমরা তাদেরকে কি বলি? তাদেরকে বলি আইসোবার। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। তাহলে ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয় বলি আমরা আইসোবার। আর যদি উল্টো হয়, যদি এখানে ভর সংখ্যা আলাদা হতো, পারমাণবিক সংখ্যা সমান হতো, তাকে বলতাম আমরা আইসোটোপ। যেমন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 16 8, অক্সিজেন 17 8, অক্সিজেন 18 8। দেখো নিচেরগুলো সমান আছে, পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা আলাদা রয়েছে, তাদেরকে আমরা বলছি আইসোটোপ। ক্লিয়ার? পরের প্রশ্ন বলেছে মটর গাছ অন্য গাছ বেয়ে ওপরে ওঠার সময় কোন গঠনটা ব্যবহার করে? অনেক সময় হয় মটর গাছকে তুমি চাষ করেছো, ও কিছু বেয়ে ওপরের দিকে উঠছে, ও তখন দেখবে আকর্ষ তৈরি করে, হ্যাঁ, তাকে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে তারপর ওপরের দিকে উঠে যায়। তুমি কুমড়ো গাছে দেখতে পাবে, লাউ গাছে দেখতে পাবে, এরকম মটর গাছে দেখতে পাবে, ওরা আকর্ষ দিয়ে জড়িয়ে উপরের দিকে উঠে যায়। তো উত্তর আমরা অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
বলেছে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নির্জল হিসেবে গণ্য করা হয় কারণ এটি কোনটি থেকে জলকে অপসারণ করতে পারে? আমরা সালফিউরিক অ্যাসিডকে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ইউজ করি, নির্জলক হিসেবে ইউজ করি। তার কারণ ও সোডিয়াম হাইড্রোক্সাইড, এর নাম হচ্ছে NaOH, সংকেতগুলো লিখে বুঝতে পারবে, এখান থেকে জলকে অপসারণ করছে। নাকি অ্যামোনিয়া গ্যাস NH3 এখান থেকে জলকে অপসারণ করতে পারবে। নাকি প্রোপেন, প্রোপেনের সংকেত কি? মিথেন, তারপরে ইথেন, তারপরে হচ্ছে প্রোপেন। C3 H কত হবে? 3 দুগুণে 6 আর 2 8 আসবে, C3H8, কারণ এগুলো একটা করে অ্যালকেন। বলেছিলাম ক্লাসের মধ্যে অ্যালকেনের সংকেত CnH2n+2 হয়। তাহলে মিথেন, ইথেন, প্রোপেনে কার্বন 3টে, আর এর দ্বিগুণ থেকে 2 বেশি হয়ে যাচ্ছে হাইড্রোজেন। গ্লুকোজ তোমরা জানো C6H12O6 গ্লুকোজ। তাহলে এখানে কোনটা থেকে জলকে অপসারণ করতে পারে? কার মধ্যে জল আছে? জলের সংকেত কি? জলের সংকেত স্যার H2O হয়, H2O হচ্ছে জলের সংকেত হয়। তাহলে হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা আছে। তাহলে হাইড্রোজেন যদি দুটো থাকে, অক্সিজেন যদি একটা থাকে, তাহলে 2:1 অনুপাতে আছে। অক্সিজেনের ডবল আছে। তাহলে এখানে দেখো অক্সিজেন 6টা আছে, হাইড্রোজেন কটা আছে? 12টা আছে। তাহলে এখানে অক্সিজেন 6টা, তার ডবল হচ্ছে হাইড্রোজেন 12টা আছে। আর জলের মধ্যেও দেখো অক্সিজেন একটা, তার ডবল হচ্ছে দুটো হচ্ছে হাইড্রোজেন আছে। তার মানে আমি যদি এখানে দেখি এটাকে ভেঙে, তাহলে এখানে 6খানা H2O আছে না, 6খানা অক্সিজেন আছে, আর 6 দুগুণে 12টা হাইড্রোজেন আছে। তাহলে এই সালফিউরিক অ্যাসিডটা কার থেকে জলকে অপসারণ করতে পারবে? স্যার এখান থেকে, গ্লুকোজ থেকে। কি পড়ে থাকবে? কার্বনের কণা পড়ে থাকবে। গ্লুকোজ থেকে জল বেরিয়ে গেলে কার্বনের কণা পড়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? নিচের কোন জোড়াটি পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের সঙ্গে মিলে যাচ্ছে? এসআই এককের কথা বলেছে। কোনটা এসআই একক? বলেছে চাপের একক কি নিউটন হয়? না দাদা, চাপের একক তো আমরা নিউটন পড়িনি, আমরা বলের একক নিউটন পড়েছি। তাহলে চাপের একক কি হয় দাদা? নিউটন পার মিটার স্কোয়ার হয়, যাকে আমরা পাস্কাল বলি, যাকে আমরা কি বলি? পাস্কাল নাম দিয়ে দিই। ক্লিয়ার? পড়ে রাখবে, একক পরীক্ষায় দেবে। আয়তনের একক ঘন সেন্টিমিটার, এটা তো ঠিক বলেছে, কিন্তু আয়তনের সিজিএস এককে ঘন সেন্টিমিটার। এসআই চেয়েছে, এসআই, তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে একক এটা। স্যার এসআইতে তাহলে কি হবে? এসআইতে যদি বলে দেয় তাহলে বলতো ঘন মিটার, ঘন মিটার বলতো, বা মিটার কিউব নাম দিয়ে দিত। ঘনত্ব কিলোগ্রাম প্রতি ঘনমিটার। এবার এটা আমাকে ঠিক বলেছে, এসআইতে ঘনত্বের একক কিলোগ্রাম প্রতি ঘনমিটার বা কেজি পার মিটার কিউব, এরকম ভাবেও কিন্তু লেখা হয়। তাহলে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। তাপমাত্রার একক ক্যালোরি বলেছে, তাপমাত্রার একক ক্যালোরি হয় না, তাপের একক ক্যালোরি হয়, তাও সিজিএস এককে ক্যালোরি হয়। স্যার তাপমাত্রার তাহলে একক কি হয়? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন হয়, মনে রাখবে, কেলভিন, কে দিয়ে আমরা ডিনোট করে দিই। নেক্সট কোশ্চেনে চলে আসবো। চলে এসো, পরের কোশ্চেন কি রয়েছে? শস্যের জন্য জলের প্রাপ্যতা বৃদ্ধি করতে সেচ ব্যবস্থার নতুন উদ্যোগের অংশ কোনটা? বলেছে ড্রিপ সেচ এবং শস্য আবর্তন, বলেছে সার প্রয়োগ, রাসায়নিক স্প্রে, বলেছে বৃষ্টির জল সংরক্ষণ এবং জল বিভাজিকা ব্যবস্থাকে ঠিক করা, বলেছে স্প্রিংকলার সেচ এবং লাঙল চালানো। তুমি বলো কোন উত্তরটা হবে? ব্রেন যদি খাটাও তাহলে উত্তর কিন্তু এখান থেকেই বার করতে পারবে। বলেছে শস্যের জন্য জলের প্রাপ্যতা বৃদ্ধি করতে সেচ ব্যবস্থার কোন উদ্যোগটা নেওয়া উচিত? বলেছে ড্রিপ সেচ পদ্ধতি, শস্য আবর্তন। শস্য আবর্তনের সঙ্গে সেচ ব্যবস্থার কোনো সম্পর্ক আছে? নেই তো, তাহলে এখানে আমার এটা হবে না। বলেছে সার প্রয়োগ, সার প্রয়োগের সঙ্গে সেচ ব্যবস্থার কি সম্পর্ক? নেই, তাহলে এটা আমার হবে না। তাহলে অপশন নাম্বার বি আমার হলো না। অপশন নাম্বার ডি দেখো, স্প্রিংকলার সেচ এবং লাঙল চালানো। স্প্রিংকলার সেচটা ঠিক আছে, লাঙল চালানোর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা আমার বাদ হয়ে গেল। কিন্তু অপশন সিতে দেখো বৃষ্টির জলকে সংরক্ষণ করতে বলেছে এবং জলবিভাজিকা ব্যবস্থাপনাকে ঠিক করতে বলেছে। তাহলে অপশন সি কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে গেল। এরকম করে তোমাকে বুঝতে হবে, হয়তো দুটো করে অপশন দিয়েছে যেখানে একটা করে ঠিক একটা করে ভুল, যেমন এখানে এই পার্টটা ঠিক এই পার্টটা ভুল, ঠিক আছে, যেমন এটা ঠিক এটা ভুল, তাহলে আমার হবে না। অপশন সি আমার দুটো পার্টি ঠিক, এই জন্য আমার অপশন সি উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন বলেছে কার্বনের কোন বৈশিষ্ট্যের কারণে বিপুল সংখ্যক জৈব যৌগ গঠন করতে পারে? আমরা জানি কার্বন হচ্ছে বিপুল সংখ্যক জৈব যৌগ তৈরি করতে পারে। জৈব যৌগ মানেই হচ্ছে কার্বন যৌগ। কার্বন যৌগ, এটাকে কার্বনের রসায়নও বলা হয়। জৈব যৌগের রসায়নকে কার্বনের রসায়নও বলে, কারণ জৈব যৌগ তুমি এমন পাবে না যেখানে কার্বন থাকবে না। তাহলে কার্বন যুক্ত জৈবই হচ্ছে তোমার জৈব যৌগ। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে কোন কোন বৈশিষ্ট্যের জন্য এটা হতে পারে? চতুর্যোজ্যতা, ক্যাটিনেশন, উভয়ই। দ্রাব্যতা, দ্রাব্যতা তো হবে না।
শুধুমাত্র চতুর্যোজ্যতা হবে না, শুধুমাত্র ক্যাটিনেশন হবে না, তাহলে অপশন এ হবে চতুর্যোজ্যতা, মানে যোজ্যতা হচ্ছে 4। কার্বনের 4টে ইলেকট্রন থাকে, মা কালীর 4টে হাত, কার্বনেরও বাবা 4টে হাত, তাহলে এর যোজ্যতা হচ্ছে 4। আর কার্বনের একটা ধর্ম আছে ক্যাটিনেশন ধর্ম, সেই কারণের জন্য ও কার্বন কার্বনের সঙ্গে এক বন্ধনও তৈরি করতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধনও তৈরি করতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধনও তৈরি করতে পারে, এই জন্য ও বিশাল শৃঙ্খল তৈরি করে। এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যার কারণের জন্য বিশাল বিপুল সংখ্যক লক্ষ লক্ষ জৈব যৌগ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, তাহলে একটি এককোষী জীবের দুটি সমান অপত্য কোষে বিভক্ত হওয়াকে কি বলে? এককোষী জীব যেমন অ্যামিবা, অ্যামিবা একটা কোষ, যখন এই দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে, কোষ বিভাজন ঘটে যাচ্ছে, তখন দুটো অ্যামিবা তৈরি হয়ে যাচ্ছে। তো একটা কোষ থেকে যখন সরাসরি দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি দ্বিবিভাজন পদ্ধতি, বাইনারি ফিশন বলছি, বাইনারি ফিশন। এবং এটা হচ্ছে কিভাবে, কোন পদ্ধতিতে? অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে, এটাও মনে রাখবে, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে, একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, বাইনারি ফিশন প্রক্রিয়ায় কটা অপত্য কোষ তৈরি হয়? আমি একটু আগেই বললাম বাইনারি বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, যেমন অ্যামিবা, তাহলে উত্তর হচ্ছে দুটো। সহজ প্রশ্ন, কিছু এরকম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন পাবে, কিন্তু কিছু আবার কনসেপচুয়াল প্রশ্ন পাবে, কিছু নিজের ব্রেনকে খাটিয়ে তোমাকে উত্তর দিতে হবে, কিছু ম্যাথ টাইপের কোশ্চেন পাবে। এরকম করে যদি করে যাও, তাহলে আউট অফ 25 গ্রুপ ডিতে তুমি 25 কিন্তু স্কোর করতে পারবে, টার্গেট থাকবে 25। ক্লিয়ার একদম। নেক্সট কোশ্চেনে চলে এসো, তার উত্তল লেন্সকে অভিসারী বা কনভার্জিং লেন্স বলে কেন? কারণ উত্তল লেন্স কেমন দেখতে হয়? মাঝখানটা মোটা, দুপাশটা চ্যাপ্টা, উত্তল লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে এরা প্রতিসরণের পরে উল্টো দিকে একটা বিন্দুতে মিলিত হয়, আলোকরশ্মি গেল এই বিন্দুতে মিলিত হলো, আলোকরশ্মি গেল, আলোকরশ্মি গেল কোথায় গেল? এখানে গেল, আলোকরশ্মি গেল গিয়ে এই বিন্দুতে মিলিত হলো, গেল এখানে মিলিত হলো, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে প্রতিসরণের পরে, সেই জন্য একে কি বলা হচ্ছে? অভিসারী বা কনভার্জিং লেন্স। বলেছে একটি আলোকরশ্মিকে একেবারেই বাঁকায় না, ভুল বলেছে। এটি আলোকরশ্মিকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, হবে না। এটি সবসময় অসৎ বিম্ব করে, এটা আমি বলতে পারবো না। এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করে, মিলিত করে, অপশন নাম্বার ডি, মিলিত করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দেখো লেখা আছে এখানে ছবির মধ্যে, এরা সমান্তরাল রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করছে, প্রতিসরণের পরে একটা বিন্দুতে মিলিত করে। আর মনে রাখবে লেন্সে আলোর প্রতিসরণ হয় আর দর্পণে আলোর প্রতিফলন হয়, লেন্সে আলোর প্রতিসরণ হয়, দর্পণে আলোর প্রতিফলন হয়। নেক্সট কোশ্চেন, বলেছে শিকড় সহ উপড়ে ফেলা একটা গাছ রোদে কয়েক ঘন্টা রেখে দিলে পারে দেখা যায় সেই গাছটা দুর্বল হয়ে গেছে, পাতাগুলো নেতিয়ে গেছে। মনে হয় না 2-4 ঘন্টা রেখে দিলে পারে গাছকে কেটে যে পাতাগুলো নেতিয়ে পড়ে? কেন মনে হয়? তার কারণ সেখানে জল পরিবহন হয় না, সেখানে জাইলেমের মাধ্যমে জল পরিবহন হয় না, ফলে গাছের পাতা বা কাণ্ড আর সতেজ থাকে না। তাহলে উত্তর কি হবে? জাইলেম দিয়ে জল চলাচল বাধাগ্রস্ত হয়, অপশন এই আমার কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি আল্ট্রাসাউন্ডের প্রয়োগ নয়? আল্ট্রাসাউন্ড বা আমরা বাংলায় কি বলি? শব্দোত্তর শব্দ। তোমাদের আমি পড়িয়েছি শব্দোত্তর শব্দ কাকে বলে? যার কম্পাঙ্ক বা যে শব্দ প্রতি সেকেন্ডে 20,000 বারের বেশি কম্পিত হয়, 20,000 গ্রেটার দ্যান 20K, 20 কিলো হার্জ বলবো আমরা, 20,000 হার্জের, 20,000 হার্জের বেশিবার কম্পিত হলে সেই শব্দকে শব্দোত্তর শব্দ বলে। এই শব্দের প্রয়োগ প্রচুর পরিমাণে রয়েছে। ধাতব ব্লকে ফাটল ধরলে সেটাকে আমরা নির্ণয় করতে পারি, বস্তু পরিষ্কার করার জন্য ইউজ করতে পারি, মেডিকেল ইমেজিং করার জন্য আমরা ইউজ করতে পারি, কিন্তু শ্রবণ পরীক্ষা করার জন্য কখনোই আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয় না। এছাড়াও রাডার সিস্টেম আছে, সোনার সিস্টেম আছে, এখানেও আমরা আল্ট্রাসাউন্ডকে ইউজ করি। আর বাঁদুর প্রাণী রয়েছে, কুকুর রয়েছে, 20,000 হার্জের বেশি শুনতে পায়, কুকুর 25,000 হার্জ অবধি শুনতে পাচ্ছে, 20,000 থেকে 25,000 হার্জের অবধি শব্দ কুকুর শুনতে পাচ্ছে। বাঁদুর শব্দ করে চলাচল করছে, সে আল্ট্রাসাউন্ড করে চলাচল করছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, দেওয়া আছে ধাতুর ক্ষয় হলো একটি প্রক্রিয়া যেখানে কি হয়? যেখানে ধাতু তাদের রং স্থায়ীভাবে পরিবর্তন করে। এটা আমরা বলতে পারবো না যে ধাতু তার রংকে পরিবর্তন করছে, ধাতুর ক্ষয় হলেই যে রং পরিবর্তন হবে এরকম কোনো কথা নেই। অপশন বি বলেছে পরিবেশের প্রভাবে ধাতু অক্সাইড, সালফাইড, কার্বনেটে রূপান্তরিত হচ্ছে। একদম ঠিক বলেছে, ধাতুগুলোকে বাইরে রেখে দিলে তারা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, অক্সাইড তৈরি করছে, সালফারের সঙ্গে রিয়াকশন করছে বা সালফার জাতীয় যৌগের সঙ্গে রিয়াকশন করে সালফাইড করছে, কোনো কার্বন জাতীয় যৌগের সঙ্গে রিয়াকশন করে কি করছে? কার্বনেটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ধাতুর ক্ষয় হচ্ছে। পরেরটা একবার পড়ে নাও, ধাতু কম তাপমাত্রায় গলে যায়। কে বলেছে ধাতু কম তাপমাত্রায় গলে যায়? ধাতু বেশি তাপমাত্রায় গলে। অ্যাসিডের সাথে বিক্রিয়ায় ধাতুর ওজন বৃদ্ধি পায়, অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া হলে ক্ষয় হয়ে যায়, ওজন কি করে বাড়বে? অপশন নাম্বার ডিও আমার হবে না, তাহলে অপশন সি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন,
গ্যাসের ওপর যদি চাপ বৃদ্ধি করে দাও তাহলে কোনটি ঘটবে? গ্যাসের ওপর চাপ যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি ঘটবে? দেখো একবার তোমাকে দেখিয়ে দিই। আমরা জানি গ্যাসকে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে, তার আয়তন ধারণ করে। তাহলে এখানে গ্যাসের অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। তুমি মনে করো গ্যাসের অণুকে একটা বড় পাত্রে রেখে দিলে, তাহলে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু সেখানে যদি তুমি চাপ দিয়ে দিই তাহলে এই গ্যাসের অণুগুলো কি হবে না, অনেক দূরে দূরে অবস্থান করছিল, এরা কাছাকাছি চলে আসবে। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে চলে আসবে যদি তুমি চাপ দিয়ে দাও। তাহলে উত্তর কি হবে আমার? উত্তর হয়ে যাচ্ছে এদের মধ্যে আন্তঃআণবিক স্থান হ্রাস ঘটবে। মানে দুটো অণুর মধ্যে স্থানটা হ্রাস পেয়ে যাবে। ক্লিয়ার? চাপ বেড়ে গেলে আন্তঃআণবিক স্থান হ্রাস পেয়ে যাবে। নেক্সট, নিচের কোন পর্যবেক্ষণটি সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে যে তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই? আমরা জানি যে তরলের আয়তন আছে, যে পাত্রে রাখা হয় তার আয়তন ধারণ করে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। কোনটা দিয়ে বুঝতে পারছি? বাতাস পুরো পাত্রটিকে পূরণ করার জন্য প্রসারিত হয় না। একটি কঠিন লোহার ব্লক যে কোনো পাত্রে তার আকার বজায় রাখে। লোহা কি করে আসবে? কঠিন পদার্থ, আমরা তো তরলের কথা বলছি। একটি স্পঞ্জ চেপে ধরলে তার আকার পরিবর্তন হয়, এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, স্পঞ্জ একটা জীব, তরল পদার্থ নয়। জল তার পাত্রের আকার নেয় কিন্তু আয়তনকে বজায় রাখে। একদম ঠিক উত্তর অপশন নাম্বার ডি। তুমি যদি এরকম একটা বিভিন্ন টাইপের শেপের মধ্যে জলকে ঢালো, দেখবে বিভিন্ন শেপের মধ্যে গিয়ে জলটা বিভিন্ন আকার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা পাত্রের মধ্যে জলের আয়তন সেম আছে। এই পাত্রে জলের যে আয়তন, এই জলটাকে যদি তুমি অন্য পাত্রে ঢেলে দাও তার আয়তন কিন্তু সেম হবে। আকার পরিবর্তন হচ্ছে, আয়তন কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য? আমরা ছোটবেলায় পড়েছি যে কঠিন পদার্থের আকার আছে, আয়তন আছে। তরল পদার্থের আয়তন আছে কিন্তু আকার নেই। আবার গ্যাসীয় পদার্থের আকার আয়তন কিছুই নেই, এটা আমরা ছোটবেলায় পড়েছি। তাহলে উত্তর এখানে সেই অনুযায়ী দিয়েছে যে গ্যাসের বৈশিষ্ট্য কোনটা? এদের নির্দিষ্ট কোনো আকার, নির্দিষ্ট কোনো আয়তন নেই। কিন্তু তোমরা যখন পরবর্তীকালে পড়বে তখন দেখবে গ্যাসের কিন্তু আয়তন আছে। এসটিপিতে বা এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। তো এটা হচ্ছে তোমার ছোটবেলার কনসেপ্ট অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে। তো এখানে উত্তর হচ্ছে কোনো আকার বা আয়তন নেই, ঠিক আছে, কিন্তু আয়তন আছে, 22.4 লিটার আয়তন হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কঠিন এবং তরলের তুলনায় গ্যাসকে কেন সহজে সংকুচিত করা যায়? কঠিন এবং তরলের তুলনায় গ্যাসকে কেন সংকুচিত করা যাবে? কারণ গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, অনেক দূরে দূরে অবস্থান করে বলে ওকে চাপ দিলে পারে সহজেই কাছে চলে আসবে। তাহলে কি হবে? গ্যাসের ভর এবং ঘনত্ব বেশি হয় না। গ্যাস জায়গা দখল করে না, হবে না। গ্যাসের কণাগুলো আলগাভাবে থাকে এবং প্রচুর আন্তঃআণবিক স্থান থাকে। একদম সঠিক উত্তর অপশন নাম্বার সি। গ্যাসের গতিশক্তি কম থাকে, এটাও হবে না। গ্যাসের অণুগুলোর মধ্যে কি আছে? আন্তঃআণবিক স্থানটা অনেক বেশি থাকে, চাপ দিলে কাছে চলে আসবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে যখন একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বুলেটটা সামনের দিকে এগিয়ে যায়, তার কারণ কি? একটা বন্দুক থেকে গুলি ছুড়লে কি হবে? বুলেটটা সামনের দিকে যায়, বন্দুকটা পিছনের দিকে চলে যায়, তার কারণ কি? বলেছে ব্যারেল কোনো বল প্রয়োগ করে না, হবে না। বায়ুর বাধা সামনের দিকে কাজ করে না, করে না। বন্দুকের পশ্চাদপসরণ প্রতিক্রিয়া হিসেবে পিছনের দিকে কাজ করে, একদম করে। বলেছে মহাকর্ষ বল এটিকে সামনের দিকে ঠেলে দেয়, মহাকর্ষ বল কাজ করে না। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। বন্দুক থেকে তুমি ট্রিগার চিপলে, বন্দুক ওকে একটা বল দিল, ফলে কি হলো? বন্দুকের থেকে গুলি সামনের দিকে চলে আসলো, আর গুলি ওকে যে প্রতিক্রিয়া বল দিল, বা গুলি যে বল দিল, বন্দুক যে প্রতিক্রিয়া বল দিল, তাই তার জন্য গুলি সামনের দিকে, বন্দুক পিছন দিকে যায়। একটাকে ক্রিয়া বলবে, একটাকে প্রতিক্রিয়া বলবে। বন্দুক যদি ক্রিয়া দেয়, গুলি দেবে প্রতিক্রিয়া, আর বন্দুক যদি প্রতিক্রিয়া দেয়, গুলি দেবে ক্রিয়া। উল্টো, একই জিনিস, একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া। নেক্সট, মরিচা রোধ করার জন্য ইস্পাত এবং লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? সহজ প্রশ্ন। জলের দরে ফলের রস, গ্যালভানাইজেশন বলা হচ্ছে। লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন। নেক্সট কোশ্চেন চলে এসো। কি বলেছে? নিচের জৈব যৌগের মধ্যে কোনটি সম্পৃক্ত? স্যাচুরেটেড। দেখো, সম্পৃক্ত হলে কার্বন কার্বন কি হবে? এক বন্ধন হবে। জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন যখন এক বন্ধন থাকবে শুধুমাত্র, তাকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ, যাকে আমরা বলছি অ্যালকেন। কি বলছি বাবা? অ্যালকেন। যেমন মিথেন, প্রোপেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে অ্যালকেন। তাহলে এখানে কোনটা উত্তর আছে? এখানে দেখো লাস্টে এন থাকবে, অ্যালকেন। লাস্টে এ এনই থাকবে, এ এনই থাকলে হবে অ্যালকেন। ঠিক আছে, তাহলে এখানে ই এনই আছে, প্রোপিন আছে, হবে না। এখানেও প্রোপিন আছে, 2 ব্রোমোপ্রোপিন আছে, এখানে শুধু প্রোপিন আছে, হবে না।
এখানে প্রোপাইন আছে, ওয়াইএনই আছে, হবে না। এখানে দেখো এএনই আছে, এএনই আছে অপশন নাম্বার ডিতে, তাহলে এখানে হবে ব্রোমোপ্রোপেন। প্রোপেন আছে, এএনই থাকলে অ্যালকেন হয়, ইএনই থাকলে কি হয়, অ্যালকিন হয়, অ্যালকিনে ইএনই থাকে, ওয়াইএনই থাকলে মানে ওয়াইএনই থাকলে অ্যালকাইন হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার বৈদ্যুতিক শক্তি, ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি? ক্ষমতা ইকুয়াল টু কি হবে, কার্য বাই সময় বা শক্তি বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কি হবে, কার্য বাই সময় বা শক্তি বাই সময়। তাহলে ক্ষমতা ইকুয়াল টু যদি কার্য হয় বা শক্তি হয় বাই সময় হয়, তাহলে তুমি সময় দিয়ে গুণ করে দাও, তাহলে ক্ষমতা ইন্টু সময় যদি করে দাও, তাহলে কি পাবে তুমি, কার্য বা শক্তি পাবে। তাহলে শক্তি ইকুয়াল টু কি হবে, ক্ষমতা ইন্টু সময় হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হয় কেন? চাঁদে বস্তুর ওজন পৃথিবীর তুলনায় আমরা জানি 1/6 গুণ হয়, কারণ চাঁদের অভিকর্ষজ বল বা চাঁদের মহাকর্ষ বল কি হচ্ছে, পৃথিবীর তুলনায় 1/6 গুণ হচ্ছে। উত্তর কোথায় আছে? উত্তর আছে চাঁদে মহাকর্ষীয় ত্বরণ, বা এটাকে আমরা অভিকর্ষীয় ত্বরণও বলতে পারি। অভিকর্ষীয় ত্বরণ 1/6 গুণ হচ্ছে, পৃথিবীর তুলনায় কম হচ্ছে, এই জন্য চাঁদে বস্তুর ওজন কিন্তু কমে যায়। ভর একই থাকে, ওজন কমে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। যখন আমরা একটি টেবিলকে হালকাভাবে আঘাত করি তখন উৎপন্ন শব্দ মৃদু হয়, তার কারণ কি? একটি টেবিলকে আমরা যখন হালকাভাবে আঘাত করি মৃদু শব্দ হয়, তার কারণ কম্পনের কম্পাঙ্ক কম হয়, কম্পনের বিস্তার কম হয়, কম্পনের গতিবেগ কমে যায়, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়। কি বলবো, আমরা আস্তে আঘাত করছি, আস্তে আঘাত করলে কি হবে না, সেখানে বিস্তার কম হবে, ফলে মৃদু শব্দ উৎপন্ন হবে। আর যদি জোরে আমি যখন এখন আওয়াজ করছি, কথা বলছি, এটা আমার শব্দ উৎপন্ন হচ্ছে, কিন্তু আমি যদি জোরে কথা বলি, ঠিক আছে, হ্যাঁ, মৃদু শব্দ উৎপন্ন হয়, তাহলে কি হবে, আমার বিস্তার বেশি হয়ে গেল। তাহলে বিস্তার যখন বাড়বে শব্দ বেশি হবে, তুমি জোরে আঘাত করলে সেখানে বিস্তার বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে কম্পনের বিস্তার কম আছে বলে মৃদু শব্দ। নেক্সট চলে এসো। দেখো লেখা আছে, দেখো বিস্তার যখন কম হবে তখন মৃদু শব্দ, বিস্তারটা বেড়ে গেলে কি হচ্ছে না, লাউড শব্দ, লাউডনেস আসবে। আর কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেড়ে যাবে। যেমন মেয়েদের গলার ভয়েস তীক্ষ্ণতা বেশি হয়, এই জন্য তারা সুরেলা কথা বলে। ছেলেদের সেম কম্পাঙ্কের শব্দ যদি হয়, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে কি আসবে না, কম্পাঙ্ক কখন কমে যাবে, বিস্তার একই থাকবে, কম্পাঙ্ক কমে যাবে, তখন গলার ভয়েস কি হবে, একটু মোটা হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এইচআইভি সংক্রমণ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এইচআইভি অ্যারোসলের মাধ্যমে ছড়ায়? না। এইচআইভি যৌন কার্যের মাধ্যমে ছড়ায়? হ্যাঁ। এইচআইভি মশা কামড়ে ছড়ায়? না। এইচআইভি সাধারণ স্পর্শের মাধ্যমে ছড়ায়? না। এইচআইভি তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়াতে পারে। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর ফলে কি রোগ হয়? এইডস রোগ হয়। এইডসের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পড়ে রাখবে, আমি পড়িয়েছি অনেকবার। বলেছে নিচের কোন মানব রোগটি যৌন মিলনের মাধ্যমে সংক্রামিত হয়? দেখো সেম টাইপের প্রশ্ন দিয়েছে, আগেরটা কোন ডেটে দিয়েছে, দেখো সেম ডেটে কোশ্চেন দিয়েছে, 27/11 যে প্রশ্ন দিয়েছে এখানে এইচআইভি নিয়ে, সেম প্যাটার্নে একটা কোশ্চেন দিয়েছে 27/11 কি বলেছে, বলেছে এখানে কোনটা যৌন মিলনের মাধ্যমে হচ্ছে? উত্তর আমাদের হবে এইডস। এইচআইভি সংক্রমণে হচ্ছে এইডস। ক্লিয়ার? নেক্সট, অক্সিজেনের মতো ক্ষুদ্র অণু কোষ পর্দার মধ্যে দিয়ে সহজে যাতায়াত করতে পারে, কিন্তু স্টার্চ বা প্রোটিনের বড় অণু পারে না কেন? তার কারণ ক্ষুদ্র অণুগুলো প্রবেশের জন্য বিশেষ শক্তির প্রয়োজন হয়। কোষ পর্দা কিছু নির্দিষ্ট পদার্থের জন্য ভেদ্য। একদম সঠিক উত্তর, কোষ পর্দা কিছু নির্দিষ্ট পদার্থের জন্যই ভেদ্য। কোষ পর্দা নির্দিষ্ট কিছু গ্যাসীয় পদার্থকে নিয়ে নেবে, নির্দিষ্ট কিছু কঠিন পদার্থকে নেবে, কিছু তরল পদার্থকে নেবে, তাদের ইচ্ছা অনুযায়ী কিছু কিছু পদার্থকে তারা নিতে পারে এবং কোষ থেকে বাইরে বার করতে পারে। এটাই হচ্ছে কোষ পর্দার বৈশিষ্ট্য, জন্য বলা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। কি বলা হচ্ছে? প্রভেদক ভেদ্য পর্দা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে, একটি লেন্স দ্বারা উৎপন্ন বিবর্ধন বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব করলে বিবর্ধন পাওয়া যায়, তার মানে ভাগ হবে, ডিভিশন হবে, V/U। অপশন ডি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। ভূপৃষ্ঠ থেকে H মিটার উচ্চতায় M কেজি ভরের একটা বস্তু রাখা আছে, বস্তুর মধ্যে স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। mgh হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা। নেক্সট চলে এসো, নিচের কোন কোষীয় অঙ্গাণুতে এটিপি তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়ায় পর্যাপ্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল রয়েছে? তার মানে এটিপি তৈরি হচ্ছে, এটিপি কে তৈরি করছে? স্যার মাইটোকন্ড্রিয়া তৈরি করছে, কারণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এখানে তুমি খাদ্যদ্রব্য খাবে, সেখান থেকে এটিপি তৈরি হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হবে, সেখান থেকে শক্তি উৎপন্ন হবে। তাহলে এটিপি তৈরি করছে কে? এখানে মাইটোকন্ড্রিয়া, সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি রয়েছে, নিচের কোন কোষীয় অঙ্গাণু এটিপি তৈরির জন্য যে রাসায়নিক বিক্রিয়া করে তার জন্য তার কাছে পর্যাপ্ত পৃষ্ঠ
পৃষ্ঠতলের ক্ষেত্রফল রয়েছে। তার মানে এটিপি তৈরি করছে কোন কোষীয় অঙ্গাণু? অপশনে রয়েছে কোষ প্রাচীর, অপশনে রয়েছে কোষ গহ্বর, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর আমার হবে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি কোষের শক্তিঘর বলা হয়। আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই, যেমন গ্লুকোজ জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয়, প্রোটিন জাতীয় খাদ্য আমরা গ্রহণ করছি, সেই খাদ্যের সরল অংশগুলো যাচ্ছে কোথায়? কোষে কোষে, এবং সেখানে গিয়ে একে ভাঙছে কে? মাইটোকন্ড্রিয়া ভাঙছে, ভেঙে শক্তি উৎপন্ন করছে। তো খাদ্যদ্রব্য যখন ভেঙে যায় তখন প্রথমে এটিপি তৈরি হয়, তারপরে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করছে? এটিপিকে ভাঙতে পারছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়, মনে রাখবে। এবং তার সঙ্গে এই মাইটোকন্ড্রিয়া কি করছে? এটিপি তৈরি করছে খাদ্য থেকে। এই জন্য এটিপিকে, এবং সেখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, এটিপি থেকে এনার্জি পাওয়া যাচ্ছে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এটিপিকে কি বলা হচ্ছে বাবা? এনার্জি কারেন্সি বলা হয়, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়, পড়ে রাখবে। কোষ প্রাচীর স্যার, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না, এটাও মনে রাখবে। স্যার কোষ গহ্বর, কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় আকৃতির হয়, প্রাণী কোষে ছোট ছোট আকৃতির হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে মাইটোকন্ড্রিয়া বিশেষ কারণে তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোমকে রেখে দিয়েছে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে, কোশ্চেন থেকে আমরা জানলাম। এবারে এর ভিত্তিতে তারা কি করতে পারে? দেখো বাবা, ডিএনএ আছে, রাইবোজোম আছে, তো রাইবোজোম থাকলে তোমরা জানোই রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজস্ব প্রোটিন সংশ্লেষ করতে পারবে। কোন অপশানে আছে? কোষের ভিতরে নিজেরা চলাফেরা করতে পারে, হবে না। লাইসোজোমের মতো উপাদান হজম করতে পারে, এটাও আমরা বলতে পারবো না। উদ্ভিদদের মতো সূর্যের আলোকে ব্যবহার করতে পারে, না দাদা। তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে পারে, একদম অপশন নাম্বার ডি দেখো, কিছু প্রোটিন তৈরি করতে পারে। কেন পারে? তার কারণ এর ভেতরে রাইবোজোম আছে, সেই কারণের জন্য পারে। এবং ডিএনএ এর ফুল ফর্ম তোমরা মনে রাখবে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। স্যার এই ডিএনএ বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, কারণ এই ডিএনএ এর ভেতরে কি থাকে? জিন পাওয়া যায়। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে নিচের কোন উদ্ভিদ পাতার কিনারায় মুকুল তৈরির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? মানে পাতায় মুকুল তৈরি করছে, পাতার সাহায্যে বংশ বিস্তার করছে। স্যার পাতার সাহায্যে বংশ বিস্তার করছে আমরা জানি, পাথরকুচি। তাহলে পাথরকুচি কি করছে? পাতার সাহায্যে বংশ বিস্তার করছে। এদের পত্রজ মূল পাওয়া যাচ্ছে, পত্রজ মূল পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে আম কি করছে? আম বীজের মাধ্যমে বংশ বিস্তার করছে, এবং এবার একটা যৌন জনন প্রক্রিয়া কি করছে? না বীজ তৈরি করছে এবং সেখান থেকে বংশ বিস্তার করছে। তাহলে যৌন জননে কিন্তু আম বংশ বিস্তার করে। মনে রাখবে হাইড্রা, হাইড্রা কোন পদ্ধতিতে বংশ বিস্তার করছে? কোরকোদগম পদ্ধতিতে, কোরকোদগম পদ্ধতিতে বংশ বিস্তার করছে হাইড্রা। স্পাইরোগাইডা হচ্ছে খণ্ডী ভবন পদ্ধতিতে কিন্তু বংশ বিস্তার করছে, খণ্ডী ভবন মনে রাখবে। তাহলে এইসবগুলো হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। যেমন পাথরকুচি গাছের পাতার মূল থেকে, পত্র মূল থেকে বংশ বিস্তার করছে, তাহলে এটা হচ্ছে অঙ্গজ জনন। স্পাইরোগাইডা খণ্ডী ভবন, অঙ্গজ জনন প্রক্রিয়া। হাইড্রা, কোরকোদগম এগুলো হচ্ছে সব আমাদের অঙ্গজ জনন, অঙ্গের একটা অংশ কেটে সেখান থেকে উৎপন্ন হচ্ছে নতুন জীব। কিন্তু আম গাছের ক্ষেত্রে বীজ তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার এদের পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে তৈরি হচ্ছে বীজ, সেখানে আমরা বলছি যৌন জনন সম্পন্ন করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার নিচের কোনটিতে ব্যাপন প্রক্রিয়া অতি দ্রুত ঘটবে? ব্যাপন প্রক্রিয়া কার কার মধ্যে ঘটবে? গ্যাসে তরলের মধ্যে, তরলে কঠিনের মধ্যে, গ্যাসে গ্যাসের মধ্যে, নাকি কঠিনে কঠিনের মধ্যে? দেখো ব্যাপন প্রক্রিয়া হচ্ছে বেশি ঘনত্বের কোনো দ্রবণ কম ঘনত্বের মধ্যে মিশে যাচ্ছে, বেশি ঘনত্বের কোনো জিনিস কম ঘনত্বে মিশে যাচ্ছে। যেমন তুমি ধূপকে জ্বালিয়ে দিলে, ও চারদিকে ছড়িয়ে পড়বে, কারণ ধূপের ধোঁয়া বেশি ঘনত্ব, সেটা কম ঘনত্বে ছড়িয়ে পড়ছে। বা তুমি জলের ভেতরে কালির ফোঁটা ফেলে দেবে, সেটা দেখবে জলের মধ্যে মিশে যাচ্ছে। তাহলে এখানে কার কার মধ্যে ব্যাপনটা অতি দ্রুত ঘটছে? দেখো তরলের মধ্যে অণুগুলো কি হয়? একটু ডিস্টেন্সে রয়েছে, কঠিনের মধ্যে কাছাকাছি আছে, গ্যাসের মধ্যে আরো দূরে দূরে আছে। তাহলে কঠিনের মধ্যে অণুগুলো কি আছে? কাছাকাছি আছে, তাই তো? তরলের মধ্যে একটু দূরে আছে, গ্যাসের মধ্যে আরো দূরে আছে, তাহলে ওর মধ্যে গ্যাপ বেশি আছে, তাহলে ওখানে মিশে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। দ্রুত ব্যাপন হবে গ্যাসে গ্যাসের মধ্যে, তাহলে গ্যাসে গ্যাসের মধ্যে কিন্তু ব্যাপন দ্রুত হবে, কারণ এদের অণুগুলোর মাঝে অনেক ফাঁকা জায়গা রয়েছে, আন্তঃ আণবিক স্থান অনেক বেশি রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার একক চাষ, একক ফসল চাষের তুলনায় আন্তঃ ফসল চাষ কিভাবে উপকারী? একক ফসল চাষ মানে যেখানে একটা জমিতে একরকম ফসল চাষ হবে, তাকে আমরা বলবো একক চাষ। আর আন্তঃ ফসল চাষ তার মানে হচ্ছে একটা জমির মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলকে চাষ করা, বা একটা ফসল চাষ করেছো তার মাঝে মাঝে অন্য একটা উদ্ভিদকে চাষ করা। দেখো ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে না, একটা জমির মধ্যে কিন্তু অনেক কটা ফসল একসঙ্গে চাষ করা হচ্ছে। এর ফলে কি হয়? কিছু সুবিধা হয়।
এই সমস্ত উদ্ভিদরা নিজের পুষ্টিগুণগুলো ফিরে পায়, মাটি তার উর্বরতা শক্তি কিন্তু নিজের মধ্যে ধরে রাখতে পারে। যেমন একটা মটর জাতীয় গাছ আছে, মটর জাতীয় গাছগুলো কি করে, শিম্বি গোত্রীয় গাছ, ওদের মূলের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম কি করে না মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে, বায়ুর নাইট্রোজেনকে আবদ্ধ করে নেয়, ফলে মাটির উর্বরতা কিন্তু বাড়িয়ে দেয়। উদ্ভিদদের পুষ্টি তো দিচ্ছে, তার সঙ্গে মাটির উর্বরতাকে বাড়াচ্ছে। এই জন্য কি করা হয়, মাঝে মাঝে ডাল জাতীয় এই শিম্বি গোত্রীয় উদ্ভিদ, মটর জাতীয় গাছের চাষ কিন্তু করা ভালো। তাহলে এরকম ভাবে উদ্ভিদদেরকে যখন একসঙ্গে একটা বাগানে বা একটা জমিতে চাষ করা হচ্ছে অনেক কটা উদ্ভিদকে, তখন তাকে আমরা আন্তঃফসল চাষ বলছি। এর ফলে কি হচ্ছে, পুষ্টির দক্ষ ব্যবহার এবং রোগ বিস্তার রোধ করছে, সেচের প্রয়োজনীয়তা বৃদ্ধি করছে, এটা আমার হবে না। কম জমির প্রয়োজন হচ্ছে না দাদা, শ্রম খরচ কম হচ্ছে, এটা আমরা বলতে পারবো না, কিন্তু পুষ্টির দক্ষ ব্যবহার হচ্ছে। তাহলে এখানে উদ্ভিদরা ঠিকমতো পুষ্টি পাচ্ছে এবং রোগের বিস্তারও কিন্তু অনেক সময় কমে যাচ্ছে। তাহলে অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে, নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি সোজা বিদ্যুৎবাহী পরিবাহীর চারপাশে তৈরি হওয়া চুম্বক ক্ষেত্র রেখাগুলো তারকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করে। একদম তৈরি করে, তার কারণ আমরা বলেছিলাম যে যখন কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, আমরা যদি এই বুড়ো আঙুলটাকে ধরি, এখান দিয়ে তড়িৎ যাচ্ছে, তাহলে বাদ বাকি যে আঙুলগুলো রয়েছে এই চারপাশে কি করছে না একটা কুণ্ডলী তৈরি করছে, বৃত্তাকার কুণ্ডলী, যেটা নির্দেশ করছে কি বাবা না চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে। তাহলে বুড়ো আঙুলটা যদি আমার ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, বাদ বাকি চারটে আঙুল আমার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। তার মানে এটা একটা সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করছে, আমরা বলতে পারবো। এটা আমার ঠিক বলেছে। অপশন দুয়ে কি বলেছে, দুয়ে বলেছে এই চুম্বক ক্ষেত্র রেখাগুলোর দিক ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করে নির্ধারণ করা যায়। আমি বললাম একটু আগে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম দ্বারা যদি তোমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, বাদবাকিগুলো হচ্ছে তোমার বাদবাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তার মানে ঠিক বলেছে, তার মানে এটাও আমার ঠিক, এটাও আমার ঠিক। 1 এবং 2 দুটোই সঠিক, অপশন এ আমার হয়ে গেল উত্তর। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষে ফোলা বা কোঁচকানো প্রক্রিয়াটি সরাসরি কোন কারণ দ্বারা ঘটে? বিভিন্ন দেখবে উদ্ভিদরা রয়েছে, কোনো কোনো অঙ্গ তাদের কুঁচকে যায়, বেঁকে যায়, ঠিক আছে, বা পাতাগুলো নুইয়ে পড়ে, হ্যাঁ, বা কোনো অঙ্গ দেখবো সতেজ হয়ে যাচ্ছে। তাহলে এর কারণ কি? এর কারণ বলেছে নতুন প্রোটিন গঠনের ফলে হয় না দাদা, সেলুলোজের দ্রুত পচনের ফলে হয় না, তাদের কোষ প্রাচীরের কঠোরতার ফলে হচ্ছে না, তাদের অভ্যন্তরীণ জলের পরিমাণের পরিবর্তনের ফলে হচ্ছে। একদম সঠিক উত্তর অপশন নাম্বার ডি। তাদের শরীরের মধ্যে জাইলেম কলা জলকে বহন করে নিয়ে যায়, এই জলের যখন পরিবর্তন হয়, কোনো অংশ কুঁচকে যায়, কোনো অংশ বেঁকে যায়, এরকমভাবে কিন্তু হয়ে যায়। তুমি দেখবে অনেক সময় যে গাছের ডালকে কেটে রেখে দেবে, হ্যাঁ, ও 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখবে নেতিয়ে গেছে, পাতাগুলো কুঁচকে গেছে, নেতিয়ে গেছে। কেন? তার কারণ তার ভেতরে জল পরিবহন ঘটছে না, জাইলেম কলা জলকে নিয়ে যেতে পারছে না, ফলে সেগুলো নিস্তেজ হয়ে গেছে, কুঁচকে গেছে, এরকম হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে একটি পদার্থের অবস্থা কঠিন, তরল বা গ্যাসীয় কিসের দ্বারা নির্ধারিত করা হয়? একটা পদার্থের অবস্থা কঠিন হবে না তরল হবে না গ্যাসীয় হবে, তুমি কার দ্বারা নির্ধারণ করবে? তুমি তাপমাত্রার দ্বারা নির্ধারণ করবে। একদম করব তাপমাত্রার দ্বারা। তাপমাত্রা পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থাকে নির্ধারণ করে। যেমন তুমি জলকে 100 ডিগ্রি তাপমাত্রায় রাখছো, সে তখন আর তরল থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে না গ্যাসীয় বাষ্পীয় অবস্থা হয়ে যাবে। আবার তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে চলে যাচ্ছ, তাপমাত্রা পরিবর্তন করে 0 ডিগ্রির নিচে নিয়ে চলে আসছো, ও বরফ হয়ে যাবে, তাহলে ও তখন কঠিন হয়ে যাচ্ছে। তাপমাত্রার উপরে তাহলে পদার্থের অবস্থা নির্ভর করছে, তাপমাত্রার উপরে নির্ভর করছে। স্যার চাপের উপরে, চাপের উপরেও নির্ভর করবে। চাপের উপরও তুমি চাপ দিয়ে কোনো গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে আস্তে আস্তে ওকে কঠিন করতে পারবে, তুমি কঠিনকে চাপ দিয়ে আস্তে আস্তে কি করতে পারবে, চাপ সরিয়ে নিয়ে তরল করতে পারবে। তাহলে চাপের সাহায্যে কিন্তু কঠিন তরল গ্যাসীয় অবস্থা নির্ধারণ করা যায়, কিন্তু আয়তনের সাহায্যে তুমি নির্ণয় করতে পারবে না। আয়তনের সাহায্যে কোনো গ্যাসীয় পদার্থকে তুমি আয়তন কমিয়ে দিলে, বাড়িয়ে দিলে, ঠিক আছে, এর জন্য কিন্তু ও তরল অবস্থা বা অন্য অবস্থায় রূপান্তর হবে না। তাহলে আয়তনের উপরে নির্ভর করবে না, চাপ তাপমাত্রার উপরে নির্ভর করবে। অপশন এ বি, অপশন এখানে বি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, যখন সাদা আলো প্রিজমের ওপর পড়ে তখন বেগুনি রঙের বিচ্যুতি বা বাঁক সবচেয়ে বেশি হয়, তার কারণ কি? আমরা জানি সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যখন যায় তখন উল্টো দিকে 7টা বর্ণের একটা আলোকপট্টি তৈরি করে, যাকে আমরা বলি বেনিয়া সহকলা। এরকম ভাবে 7টা বর্ণ তৈরি হয়, সাদা আলো গেল, উল্টো দিক দিয়ে 7টা রঙের আলো কিন্তু বেরোবে। তাহলে এই 7টা রঙের মধ্যে ওপরে আছে লাল রং, তারপরে আছে কি বাবা, তারপরে আছে অরেঞ্জ, আমরা যাকে বেনিয়া সহকলা বলছি। তাহলে সবচেয়ে নিচের দিকে বে মানে বেগুনি, তারপরে উপরে ওঠো আস্তে আস্তে নি মানে নীল, তারপরে আস্তে আস্তে বে নি আ মানে আকাশী, এরকম ভাবে চলছে, তাকে আমরা ভিপ জিওর বলছি, ভিপ জিওর, তাই তো? তাহলে ওপরের দিকের এই দেখো লাল রংটা সবচেয়ে কম বেঁকেছে, এর বাঁক সবচেয়ে কম, এর তরঙ্গ দৈর্ঘ্য দেখো সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 ন্যানোমিটার। আর নিচের দিকে বেগুনি রংটা দেখো
সবচেয়ে বেশি মেকেছে, আর এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, বলেছে যে এই বেগুনি বর্ণর বিচ্যুতি সবচেয়ে বেশি হচ্ছে, তার কারণ কি? তার কারণ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই অপশানেও আছে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই অপশানের মধ্যেও আছে। তাহলে আমার অপশন বি হবে না, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে না, অপশন ডি আমার হবে না, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে না। এবারে আসছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন এখানেও আছে, এখানেও আছে, এ এবং সিতে আছে। এবারে প্রতিসারাঙ্ক বলেছে, প্রতিসারাঙ্ক এখানে সর্বনিম্ন বলেছে, এখানে সর্বোচ্চ বলেছে। মনে রাখবে প্রতিসারাঙ্ক বেগুনি বর্ণের ক্ষেত্রে সর্বোচ্চ হয়, লাল বর্ণের ক্ষেত্রে সর্বনিম্ন হয়, এবং তরঙ্গ দৈর্ঘ্য লালের ক্ষেত্রে সর্বোচ্চ হয়, বেগুনির ক্ষেত্রে সর্বনিম্ন হয়, উল্টো। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে সর্বনিম্ন, প্রতিসারাঙ্ক এখানে কিন্তু সর্বোচ্চ। অপশন সি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো। কি বলেছে, একটি তীব্র অ্যাসিড একটি তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের আনুমানিক পিএইচ এর মান কত হবে? যখন তীব্র অ্যাসিডের সঙ্গে তীব্র ক্ষারের বিক্রিয়া হবে, তখন ওই অ্যাসিডটা ওই ক্ষারকে প্রশমিত করবে, বা ওই ক্ষারটা ওই অ্যাসিডকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে, দ্রবণটা প্রশম হবে। আর প্রশম দ্রবণের বা প্রশম যে লবণ জল তৈরি হবে, সেই দ্রবণের পিএইচ এর মান 7 সমান হবে। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। এবার যদি এরকম হয় যে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, তার সঙ্গে তুমি বিক্রিয়া করাচ্ছ, তাহলে মৃদু ক্ষার কি তীব্র অ্যাসিডকে প্রশম করতে পারবে? স্যার পারবে না। তাহলে দ্রবণটা কিরকম হবে? আম্লিক হবে। আবার যদি তীব্র ক্ষার হয় আর মৃদু অ্যাসিড হয়, তাহলে তীব্র ক্ষারকে মৃদু অ্যাসিড প্রশমিত করতে পারবে? পারবে না, দ্রবণটা ক্ষারীয় হবে। কিন্তু যদি মৃদু ক্ষার মৃদু অ্যাসিড হয়, বা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয়, তাহলে দুজন দুজনকে প্রশমিত করে দেবে, দ্রবণের পিএইচ এর মান 7 হবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিচের কোনটির স্থিতিশক্তির উদাহরণ? স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি কার মধ্যে আছে? গতিশক্তি নেই। গতিশক্তি কার মধ্যে থাকবে? যে গতিশীল আছে তার মধ্যে গতিশক্তি রয়েছে। তাহলে শুধুমাত্র স্থিতিশক্তি রয়েছে স্থিতিশীল বস্তুর উপরে। বলেছে একটি প্রবাহিত নদী, প্রবাহিত নদীর ক্ষেত্রে কি হবে? হবে না দাদা, হবে না, এটা ভুল বলেছেন, হবে না। পরেরটা কি বলেছে? একটি গড়াতে থাকা বল, যখন বল গড়িয়ে যাচ্ছে তখন সে গতিশীল আছে, হবে? হবে না দাদা। টেবিলের ওপর রাখা একটা বই, টেবিলের ওপর একটা বইকে রাখা হয়েছে, সে স্থির অবস্থায় আছে, তার মানে এর মধ্যেই সম্পূর্ণ শক্তিটা স্থিতিশক্তি হিসেবে রয়েছে। পরেরটা রয়েছে চলন্ত ট্রেন, এ চলছে, তার মধ্যে এর মধ্যে গতিশক্তি আছে। তাহলে শুধুমাত্র স্থিতিশক্তি রাখা আছে কার মধ্যে? টেবিলের ওপর রাখার বইয়ের উপরে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিউটনের গতির প্রথম সূত্রকে আমরা কি বলবো? নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কি পাই? একটা জাড্যের ধারণা পাই, একটা বলের সংজ্ঞা পাই। জাড্যের ধারণা, বলের সংজ্ঞা। তাহলে কি দেওয়া আছে এখানে? বলের সূত্র বলবো না, বলবো না। জাড্যের ধারণা পাচ্ছি, তাই এটাকে আমরা জাড্য ধর্ম বা জাড্যের সূত্র বলে দেবো। অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। আর বলের সূত্র কোথা থেকে পাই? F = ma। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সূত্র F = ma পাই। আর যদি বলের সংজ্ঞা বলে, বলের সংজ্ঞা পাই প্রথম সূত্র থেকে, বলের সূত্র বা বলের ফর্মুলা পাচ্ছি আমরা দ্বিতীয় সূত্র থেকে। ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র পাচ্ছি আমরা তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্র থেকে কিন্তু আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র বা ধারণা পাই। পরের প্রশ্নে চলে এসো। বলেছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোনটি আবিষ্কারের পথকে প্রশমিত করেছিল? রাদারফোর্ড আলফা কণা নিয়ে পরীক্ষা করেছিলেন। একটা পাতলা সোনার পাতের ভেতর দিয়ে আলফা রশ্মিকে তিনি ছেড়েছিলেন, এবং উল্টো দিকে আলফা রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছিল। কয়েকটা মাত্র আলফা রশ্মি মাঝখানে, ঠিক সোনার পাতের মাঝখানে ভেদ করে চলে আসছিল। এখান থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন পরমাণুর ঠিক মাঝখানে একটা জায়গায় সমস্ত পজিটিভ চার্জ বা ভরটা কেন্দ্রীভূত আছে, যাকে তিনি নিউক্লিয়াস বলেছিলেন। এই জন্য নিউক্লিয়াস আবিষ্কারের পথ এখানে প্রশমিত হয়। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। এবং এই নিউক্লিয়াসের মধ্যে পরবর্তীকালে দেখা গেল এই প্লাস আধানটা কার জন্য হচ্ছে? না, এই নিউক্লিয়াসের মধ্যে প্লাস আধানটা প্রোটনের জন্য হচ্ছে। প্রোটন হচ্ছে প্লাস আধানযুক্ত কণা, এবং তার সঙ্গে নিস্তরিত কণা নিউট্রন, এই দুটো কণা নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গেল, এবং তারপরে প্রোটন আবিষ্কার করলেন রাদারফোর্ড। ক্লিয়ার? তাহলে এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, মনে রাখবে। আর এখান থেকে ইলেকট্রন যদি বলে তাহলে বলবে জে থমসন বলবে। আচ্ছা, নিউটন যদি বলে স্যাডউইক তোমরা বলবে। আর প্রোটন যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে অ্যাকচুয়ালি তোমরা বলবে রাদারফোর্ড, বা অপশনে তোমাকে রাদারফোর্ড না দিলে তখন তুমি গোল্ডস্টাইন বলে একটা বিজ্ঞানী ছিল, তার নাম তোমার অপশনে পেয়ে যাবে। তাহলে রাদারফোর্ড বা গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেছিলেন, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, এবং নিউটন হচ্ছে স্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে এসো। একজন ছাত্র পরাগযোগের আগে একটা ফুলের গর্ভমুণ্ড কেটে দিল, এর ফলে কি ঘটবে? পরাগযোগের আগেই যদি তুমি ফুলের গর্ভমুণ্ড কেটে দাও, ঠিক আছে, গর্ভদণ্ডের উপরে গর্ভমুণ্ড আছে, তাহলে যদি কেটে দাও, তাহলে পরাগধানী থেকে যে পুন রেণু, পরাগ রেণুটা পাখির পায়ে করে, পতঙ্গের পায়ে করে যে চলে আসি গর্ভমুণ্ডে পড়বে, তারপরে তো নিষেক হবে। তার আগেই তুমি কি করেছো? গর্ভমুণ্ড কেটে দিয়েছো। তাহলে পরাগ রেণু কোথায় আসবে?
আর আসলে পারেও গর্ভমুণ্ডে পড়বে না, ফলে নিষেক ঘটবে না। তাহলে এখানে গর্ভমুণ্ড যদি কেটে দাও তাহলে নিষেক প্রক্রিয়াই ঘটবে না, তাহলে নিষেক বা ফার্টিলাইজেশন হবে না। অপশন এ আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তরঙ্গের বিস্তার বৃদ্ধি পেলে কোনটা বৃদ্ধি পায়? দেখো তরঙ্গের বিস্তার মানে হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড যদি বেড়ে যায়, ঠিক আছে, এরকম রয়েছে, এবার অ্যাম্পলিটিউড মনে করো বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে কি দাদা, এখান থেকে আরো বেশি পরিমাণে এখানে বিস্তার হয়ে গেল, তাহলে পারে লাউডনেস বেড়ে যাবে, মানে হচ্ছে তরঙ্গের শক্তি বেড়ে যাবে। তরঙ্গের শক্তি অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। কম্পাঙ্ক যদি বেড়ে যায় দাদা, তাহলে কি বাড়বে? কম্পাঙ্ক বেড়ে গেলে তীক্ষ্ণতা বেড়ে যাবে, তীক্ষ্ণতা বেড়ে যাবে, মনে রাখবে তীক্ষ্ণতা সব বেশি তীক্ষ্ণ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে এসো। একটি হাউজিং সোসাইটি আবর্জনাকে সবুজ, নীল এই সমস্ত ডাস্টবিনে আলাদা আলাদা করে রাখতে শুরু করলো, তাহলে পারে এই পদ্ধতির প্রধান সুবিধা কি? বর্তমানে সরকার আমাদের এরকম করে দিয়েছে, বিভিন্ন টাইপের কালারিং আলাদা আলাদা ডাস্টবিন করে দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন টাইপের আবর্জনাকে কিন্তু রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, শহরাঞ্চলে এগুলো হয়েছে। তো সবুজ যে বিন রয়েছে, সেই সবুজ বিনের মধ্যে পচনশীল বজ্র পদার্থ, যেগুলো বায়োডিগ্রেডেবল, মানে যেগুলো মানে পচে যায়, গলে যায়, যেমন প্লাস্টিক পচে না, ঠিক আছে, যেমনভাবে সবজি টবজি হাড্ডাবাড্ডা জিনিসপত্র রয়েছে, এই যে সবজির খোসা, হ্যাঁ, বেঁচে যাওয়া খাবার, এইসব শুকনো পাতা ফুল, এই সমস্তকে তোমরা পচনশীল বর্জ্যে বা সবুজ বিনের মধ্যে কিন্তু ফেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। নীল বিন যেটা রয়েছে সেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, যেমন প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জার, হ্যাঁ, বিভিন্ন রকম কাগজের বাক্স হতে পারে যেগুলো পচনশীল নয়, ধাতব কোনো ফ্যান, কয়েল, এগুলো নীল জায়গায় নীল ডাস্টবিনের মধ্যে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। আর হলুদ ডাস্টবিন মনে রাখবে, এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বা চিকিৎসার বজ্র পদার্থ, বায়োমেডিক্যাল ওয়াস্ট যেটাকে বলা হয়, যেমন ব্যান্ডেজ, তুলা, ইনজেকশন, সিরিঞ্জ, মাস্ক, ঠিক আছে, ওষুধ, এগুলোকে রাখতে বলা হয়েছে, কারণ এগুলো হচ্ছে ইনফেক্টেড, এখান থেকে কিন্তু রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে হলুদ বিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে এই তিনটে ডাস্টবিনের নাম পড়ে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবারে আমাদের কোশ্চেনে চলে আসি, কি বলেছে সুবিধা কি রয়েছে? উৎপাদিত বজ্রের পরিমাণকে বাড়ানো, না। এটি আবর্জনা দুর্গন্ধ কমাবে, এটা আমরা বলতে পারবো না। এটি বজ্র পদার্থ সংগ্রহ দ্রুত করবে, আর এটি পচনশীল বজ্র থেকে অপচনশীল বজ্র পৃথক করতে সাহায্য করবে। একদম ঠিক কোনটা? দুটোই মনে হচ্ছে ঠিক। এটা বজ্র সংগ্রহ দ্রুত করবে, বজ্র সংগ্রহ তো দ্রুত করবে, এটা আমরা ঠিক সঠিক বলতে পারবো না, কিন্তু পরেরটা দেখো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটি পচনশীল বজ্র থেকে অপচনশীল যে সমস্ত বজ্র আছে সেগুলোকে আমরা পৃথক করতে পারবো। তাহলে অপশন ডি কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। সি মনে হবে, কিন্তু সি দিলে হবে না, সি এর থেকে ডি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ কি? ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা জানি সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায়, নিউক্লিয়াসের চারটে অংশই পাওয়া যায়, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম, চারটে অংশই পাওয়া যাচ্ছে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে। এটা কি কাজ করছে? বজ্র নিষ্কাশন করছে, না দাদা। খাদ্যের জন্য স্টোরেজ ইউনিট হিসেবে কাজ করছে, না দাদা। শক্তি উৎপন্ন করছে, না দাদা। কোষের প্রক্রিয়া পরিচালনা করছে এবং নিয়ন্ত্রণ করছে, অপশন নাম্বার ডি। তার কারণ নিউক্লিয়াসকে আমরা বলি কোষের মস্তিষ্ক, ও সমস্ত কার্যকে কি করে? নিয়ন্ত্রণ করে। একে আমরা কোষের মস্তিষ্ক হিসেবে কিন্তু গণ্য করি। তাহলে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই কি রয়েছে। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন নিঃসরণ করছে? দেখো তাহলে গ্রোথ হরমোন GHRH, গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন নিঃসরণ করছে, যেটা চলে যাচ্ছে কোথায়? পিটুইটারির মধ্যে। আর পিটুইটারি থেকে নিঃসরণ হচ্ছে GH বা গ্রোথ হরমোন, সেটাকে উদ্দীপিত করছে। দেখো আমরা পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলি। মাস্টার গ্ল্যান্ড কেন বলি? তার কারণ হচ্ছে পিটুইটারি সমস্ত গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তাই পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। আর পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে কে বাবা? পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস গ্রন্থি, কারণ হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে সেটা পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে। তাই এখানে পিটুইটারি গ্রন্থির যে জিএইচ হরমোন ক্ষরণ হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করছে GHRH, যেটা খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে GHRH কোথায় যাচ্ছে? পিটুইটারির মধ্যে যাচ্ছে, এবং সেখান থেকে জিএইচ ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার? তাই আমরা এটাকে বলছি প্রভু গ্রন্থির প্রভু, হাইপোথ্যালামাসকে বলছি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মনে রাখবে উত্তর আমার হাইপোথ্যালামাস হয়ে গেল। ক্লিয়ার? এই সমস্ত কনসেপ্ট ডিটেলসে ক্লাসের মধ্যে করিয়েছি বাবা, তোমরা দেখে নিতে পারো, যারা কোর্সে আছো তারা তো জানোই। নেক্সট কোশ্চেন,
পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে থমসনের পরমাণু মডেল অনুযায়ী নিচের কোন উক্তিটি সঠিক? দেখো, বিভিন্ন বিজ্ঞানীরা পরমাণুর বিভিন্ন রকম মডেল দিয়েছেন। তার মধ্যে প্রথম যে বিজ্ঞানী মডেল দিয়েছিলেন তার নাম জে থমসন, যিনি বললাম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তাহলে এই ইলেকট্রন আবিষ্কারের সময় তিনি পরমাণুর একটা মডেল দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দেখো, পরমাণুটা হচ্ছে একটা তরমুজের মতো। তরমুজের মধ্যে যেমন চারদিকে বীজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তেমনভাবে এই পরমাণুর মধ্যে চারদিকে মাইনাস কণাগুলো মানে ইলেকট্রনগুলো পুঁথির মতো গেতে গেতে রয়েছে, বীজের মতো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। এই জন্য তিনি তরমুজের সঙ্গে তুলনা করেছিলেন বলে তার মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল। কি মডেল? প্লাম পুডিং মডেল। পরীক্ষায় দিতে পারে কে দিয়েছেন? জে থমসন দিয়েছেন। তো উত্তর কি হবে? ইলেকট্রনগুলো কক্ষপথে স্থির থাকে, এটা তিনি বলেননি। তার মতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে ঘনীভূত থাকে, সেটাও তিনি বলেননি। তিনি বলেছেন ইলেকট্রনগুলো একটি ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। এটা আমার ঠিক বলেছে, অপশন সি আমার এখানে সঠিক উত্তর। ইলেকট্রনগুলো নিউটনের সঙ্গে যুক্ত থাকে, এটাও কিন্তু তার মতবাদে বলা হয়নি। তাহলে প্লাম পুডিং মডেলে থমসন বলেছিলেন একটা একক ধনাত্মক গোলকের চারদিকে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা পুঁথির মতো গাঁথা গাঁথা অবস্থায় রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচে দেওয়া অ্যাসারশন বা উক্তি এবং রিজন বা কারণ অনুযায়ী কোনটা সঠিক? বলেছে এখানে অ্যাসারশন বা উক্তির মধ্যে শব্দ তরঙ্গ হলো অযান্ত্রিক তরঙ্গ। অযান্ত্রিক তরঙ্গ, শব্দ হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ, কিন্তু না, আমরা জানি শব্দ কোনো যন্ত্র থেকে উৎপন্ন হয়। স্যার আমাদের গলায় যন্ত্র আছে, তাই তো? তাহলে এই গলার যন্ত্র থেকেই আমাদের কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে। এই ঘন্টা কাঁপছে, ঠিক আছে, এবং কোনো কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়। কম্পনশীল কোনো বস্তু যখন হবে সে নিশ্চয়ই কোনো যন্ত্র হবে, তাই তো? তাহলে কোনো যন্ত্র কাঁপছে, কম্পিত হচ্ছে, তাহলে শব্দ উৎপন্ন হচ্ছে। তাহলে অযান্ত্রিক এখানে আমরা বলতে পারবো না, এটা আমার ভুল বলেছে। পরেরটা রিজনে কি বলেছে? বলেছে শব্দ তরঙ্গ বিস্তারের জন্য একটা জড় মাধ্যমের প্রয়োজন। এটা একেবারে ঠিক বলেছে। শব্দ তরঙ্গ যাওয়ার জন্য জড় মাধ্যম প্রয়োজন, সেটা গ্যাসীয় হোক, বায়ু মাধ্যম হোক, সেটা কঠিন মাধ্যম হোক, তরল মাধ্যম হোক। শব্দ শূন্য মাধ্যমের মধ্যেই যেতে পারে না, কোনো জড় মাধ্যম দরকার পড়বে। তাহলে এটা আমার ঠিক বলেছে। রিজন ঠিক, অ্যাসারশন ভুল। তাহলে উক্তিটি এখানে উক্তিটা ভুল, কারণটা ঠিক, একদম অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। এরকম করে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে। কোশ্চেন পরীক্ষার হলে যাবে, ভালো করে পড়বে, তারপরে কিন্তু উত্তর দেবে। একটুখানি ভুল করলে কিন্তু পরীক্ষায় মাইনাস হয়ে যাবে নাম্বার। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে গর্ভনিরোধকের লক্ষ্য কি? প্রজনন শাস্ত্রে অনেক রকম গর্ভনিরোধক ব্যবস্থা করা হয়েছে এবং সেটার প্রধান লক্ষ্য হচ্ছে আরও বেশি করে বাচ্চা নেওয়া, একদম না। বাচ্চাদের সুস্থ করা, সেটা আমরা বলতে পারবো না। অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ করা, একদম সঠিক উত্তর অপশন নাম্বার সি, অনিচ্ছাকৃত গর্ভধারণকে রোধ করা। যমজ বাচ্চা জন্ম দেওয়া, এটা আমার হবে না, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর যে ব্যাস তাকে আমরা কি বলি? দেখো, একটা গোলীয় লেন্স রয়েছে। লেন্স কেমন হয় আমরা জানি, এটা হচ্ছে উত্তল লেন্স, এরকম হয়। এটা দুটো গোলকের অংশ হয়, তাই তো বাবা? আর একটা হচ্ছে অবতল লেন্স, এরকম হয়, দুটো গোলকের অংশ, গোলক দুটো এরকম ভাবে রয়েছে, তাই তো? তাহলে এই যে গোলীয় লেন্স রয়েছে, এই গোলীয় লেন্সটা হচ্ছে এটা অবতল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স। এই উত্তল লেন্সটা যে গোলকের অংশ, ঠিক আছে, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, তাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। তাহলে বা চলে আসবো পরের কোশ্চেনে। পরের প্রশ্ন বলেছে গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে আমরা কি বলি? দেখো, গোলীয় লেন্স দু রকম হতে পারে। এটা হচ্ছে উত্তল লেন্স, যার মাঝখানটা মোটা, দুপাশটা সরু। একটা হতে পারে আমাদের অবতল লেন্স, যার মাঝখানটা সরু, দুপাশটা চওড়া। এবারে এই যে কার্যকর সীমারেখা বলেছে, এখানে সীমারেখার যে কার্যকর ব্যাস, তার মানে এই জায়গাটা বলেছে, ঠিক আছে, এই পার্টটা যেখানে কার্য করছেও। তাহলে এখান দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় কি করে? কার্য করে। তাহলে এই পার্টগুলোকে আমরা বলছি অ্যাপারচার। কি বলছি বাবা? অ্যাপারচার নাম দিচ্ছি, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। বাদ বাকিগুলো কনসেপ্ট আমি বলেছি ক্লাসের মধ্যে, দেখে নেবে একবার, আগের ক্লাসগুলো দেখবে। তাহলে এই ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, এগুলো সব কিন্তু আমি ডিটেলসে বলেছি, দেখবে। নেক্সট কোশ্চেন, দেখো এখানে লেখা আছে অ্যাপারচার। এগুলোকে বাড়িয়ে টাড়িয়ে আমরা কি করি না, লেন্সের যে অ্যাপারচার বাড়িয়ে কমিয়ে আমরা কি করি না, লক্ষ্য বস্তুকে দূর থেকে কাছ থেকে কিন্তু দেখতে পাই। কার্যকর দৈর্ঘ্য এই যেমন লেখা আছে এফ 1.4, দেখো এটা যতটা বড়, ঠিক আছে। এফ 2.0 লেখা আছে, এফ বাই 2.0 এটা ছোট হয়ে গেল। এফ বাই 2.8 আরো ছোট হয়ে গেল। এফ 5.6 ছোট হয়ে গেল। কার্যকর এই যে ব্যাসটা কমছে, ঠিক আছে, তার মানে এটাকে আমরা অ্যাপারচারকে বাড়িয়ে কমিয়ে লেন্সের কার্যকর দৈর্ঘ্যকে আমরা বাড়াতে কমাতে পারি। ক্লিয়ার? এটা আমাদের ক্যামেরার লেন্সের ক্ষেত্রে পারি। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার সমান গতিতে ছোড়া একটা ভারী পাথরের তুলনায় একটা ছোট ভরের এবং উচ্চ বেগের বুলেট লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে পারে কেন?
তুমি একটা ভারী পাথরকে ছুড়বে, ঠিক আছে, বা ভারী জিনিসকে ছুড়বে, সে কিন্তু গভীরে প্রবেশ করতে পারবে না, কোনো দেয়ালকে ফুটো করতে পারবে না, বা যে কোনো লক্ষ্য বস্তুর ভেতরে যেতে পারবে না। কিন্তু একটা বুলেট, সরু বুলেট, হ্যাঁ, ছুচালো, সামনের দিকটা ছুচালো রয়েছে, সে কিন্তু হুট করে ঢুকে যাবে, দেয়ালের মধ্যে ঢুকে যাবে, বা যাকে তুমি লক্ষ্য বস্তু রয়েছে তার ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে। তার কারণ কি? তার কারণ এটি আকারে ছোট সেই কারণের জন্য না, এর জড়তা কম না, এর ভর বেশি না, এটি বেশি তীক্ষ্ণ, হ্যাঁ এটি তীক্ষ্ণ বেশি, সামনের দিকটা বেশি তীক্ষ্ণ বলে ভেদ করে কিন্তু চলে যাচ্ছে, এবং বিশাল স্পিড বলে এখানে ভেদ করে চলে যাচ্ছে। অপশন নাম্বার কি হচ্ছে না, ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্যার আর্কিমিডিসের নীতি অনুযায়ী যখন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তখন এটি কি অনুভব করে? কোনো বস্তুকে তরলে যখন নিমজ্জিত করবে তখন কিছুটা তরলকে অপসারিত করে দেবে, সে অপসারিত তরলটা তার ওজন হ্রাসের সঙ্গে সমান হবে। মনে করো কোনো বস্তুর ওজন 60 কেজি, কোনো ব্যক্তির ওজন 60 কেজি, সে জলের মধ্যে ডুবলো, ঠিক আছে, কিছুটা জল অপসারণ করে গেল, কিছুটা জল অপসারণ করে গেল, মনে করো 10 কেজি জল অপসারিত করে দিল, তাহলে 10 কেজি জল যে অপসারিত করে দিল ওর ওজন তখন 10 কেজি কিন্তু কমে যাবে, তাহলে ওনার ওজন তখন 60-এর জায়গায় 50 বলে মনে হবে। তো সেটাই বলেছেন আর্কিমিডিস, এবং এখানে কোন অপশনটা সঠিক উত্তর হবে? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান একটা নিম্নমুখী বল অনুভব হবে। নিম্নমুখী বল মানে নিচের দিকে ঠেলছে এরকম মনে হবে না। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান একটা ঊর্ধ্বমুখী বল অনুভব হবে, একদম। বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের একটি ঊর্ধ্বমুখী বল অনুভব হবে, একদম। তুমি কোনো তরলে ডুবলে যে অপসারিত তরলটা হয়ে গেল, এবং সেই পরিমাণ তোমার একটা ঊর্ধ্বমুখী বলও কিন্তু তার সঙ্গে অনুভব হবে। তোমার তো ওজন হ্রাস পাবে, তার সঙ্গে একটা ঊর্ধ্বমুখী বলও কিন্তু অনুভব হয়ে যাবে। এখানে অপশন অনুযায়ী আমার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে উদ্ভিদের কোষ প্রাচীর মূলত কি দিয়ে তৈরি হয়? আমরা জানি উদ্ভিদদের ক্ষেত্রে কোষ প্রাচীর পাওয়া যায়, আর কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও পাওয়া যায়, তো প্রাণীদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। তো উদ্ভিদদের যে কোষ প্রাচীর সেটা কিন্তু বাবা সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে, এবং হেমি সেলুলোজ রয়েছে, তার সঙ্গে সামান্য পরিমাণে লিগনিন, সুবেরিন পাওয়া যায়, কিন্তু মূলত এখানে সেলুলোজ এবং তার সঙ্গে সঙ্গে হেমি সেলুলোজ পাওয়া যাচ্ছে। অপশন বি আমাদের সঠিক উত্তর। কমেন্ট বক্সে তুমি আমাকে বলবে কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর রয়েছে, তাদের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হচ্ছে, তাদের কিন্তু সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি নিয়ে তৈরি হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে বলবে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদদের বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই ঘটে কেন? উদ্ভিদদের কিছু কিছু অঞ্চলে বেশি বৃদ্ধি ঘটে, যেমন ডগার দিকে, মূলের ডগার দিকে, কাণ্ডের ডগার দিকে, পাতার ডগার দিকে, কারণ সেখানে বেশি পরিমাণে কি পাওয়া যাচ্ছে, ভাজক কলা পাওয়া যাচ্ছে, সেই কারণে সেখানেকার বৃদ্ধি বেশি হচ্ছে। ক্লিয়ার? তাহলে ভাজক কলা থাকার জন্য বেশি বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র উদ্ভিদদের কিছু অংশে সূর্যালোক পায় না। মাধ্যাকর্ষণ নির্দিষ্ট অঞ্চলে বৃদ্ধি বাধা দেয় না। জল শুধুমাত্র উদ্ভিদের উপরের অংশে পৌঁছায়, সেটাও বলবো না। এই যে ভাজক কলা রয়েছে এখানে, ভাজক কলা শুধুমাত্র কিছু নির্দিষ্ট অঞ্চলে বেশি থাকে, সেই কারণের জন্য সেখানে বেশি বৃদ্ধি পায়। অপশন ডি কিন্তু আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, নিচের কোন যৌনবাহিত রোগটি ব্যাকটেরিয়ার কারণে ঘটে? ব্যাকটেরিয়া ঘটিত যৌনবাহিত রোগের নাম কি? দেখো এইচআইভি এইডস যৌনবাহিত রোগ, কিন্তু এটা ভাইরাস, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাহলে আমার এটা হবে না। এবার রয়েছে এখানে টাইফয়েড কিরকম রোগ? টাইফয়েড হচ্ছে, আমরা বলবো না টাইফয়েড হচ্ছে যৌনতাবাহিত রোগ, টাইফয়েড জলবাহিত বায়ুবাহিত রোগ। হ্যাঁ, আঁচিলও হচ্ছে তোমার আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। গনোরিয়া হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত যৌনতাবাহিত রোগ, হ্যাঁ, সেক্সুয়ালভাবে ছড়ায়, তার সঙ্গে ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ছড়ায়। নেক্সট কোশ্চেনে চলে এসো, গতির নিচের কোন সমীকরণটি অন্তিম বেগের উপরে নির্ভর করে না? অন্তিম বেগকে আমরা ভি দিয়ে ডিনোট করি, কোন সমীকরণে ভি নেই? দেখো কোন সমীকরণে ভি নেই? স্যার অপশন এতে কি রয়েছে? অপশন এতে রয়েছে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, তার মানে এখানে ভি আছে, হবে না। স্যার পরেরটায় ভি ইকুয়াল টু ইউটি প্লাস এ আছে, ভি হবে না। স্যার এখানে দেখো ডিতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি আছে, হবে না। এখানে দেখো সি এর মধ্যে এস ইকুয়াল টু লেখা আছে ইউটি প্লাস, এটা হবে হাফ এ টি স্কোয়ার, এখানে হাফ এ টি স্কোয়ার, এখানে কোথাও আমার ভি নেই, তাই অপশন সি আমার এখানে সঠিক উত্তর। গতি সমীকরণগুলো পড়িয়েছি ক্লাসের মধ্যে, দেখবে এই সমীকরণ দিয়ে পরীক্ষায় অঙ্ক আসবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে নিচের কোনটি বড় বাঁধ নির্মাণের ফলাফল নয়? মানে বড় বাঁধ তৈরি করলে, নদীর উপরে বড় বাঁধ তৈরি করলে তার ফলে কোনটা সৃষ্টি হবে না? বড় বাঁধের ফলে কি হচ্ছে? বনভূমি ধ্বংস হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, একদম হচ্ছে। বলেছে বনায়ন বা অ্যাফরেস্টেশন মানে বন আবার তৈরি হওয়া, এটা আমরা বলতে পারবো না। বাঁধ নির্ণয় করা হচ্ছে, এখানে অ্যাফরেস্টেশন হবে কি করে? এটা হবে না। অর্থনৈতিক সমস্যা হবে,
অর্থনৈতিক সমস্যা হবে, সামাজিক সমস্যাও হবে, বড় বড় বাঁধ তৈরি করলে গাছপালা কাটতে হবে, সামাজিক সমস্যা তৈরি হবে। তাহলে এখানে কোনটা ফলাফল নয়? অপশন বি নয়, অপশন বি ঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডে যদি তুমি ইথানলকে দাও এবং তাকে 443 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে তুমি ইথিন পাবে। ইথিনকে আমরা ইথিলিনও বলে থাকি। তাহলে এখানে কোন রাসায়নিক পরিবর্তনটা ঘটছে? দেখো বাবা, ইথানলকে আমরা কি বলি? ইথানলের সংকেত কি হয় স্যার? C2H5OH, এটা হচ্ছে ইথানল, যাকে আমরা ইথাইল অ্যালকোহলও বলে থাকি। এবারে তুমি এর সঙ্গে যখনই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছ, এই সালফিউরিক অ্যাসিড কি করবে? সালফিউরিক অ্যাসিড এর ভেতর থেকে জলকে বার করে নেবে, কারণ সালফিউরিক অ্যাসিড কি করে না, জলকে বার করতে সাহায্য করে। আমরা একটু আগে আরেকটা কোশ্চেনের মধ্যে বলেছিলাম গ্লুকোজ থেকে জলকে বার করছে, তাহলে এখানেও কি করছে না, জলকে বার করে নিচ্ছে। তাহলে জলকে যদি বার করে নেয়, তারপরে কি তৈরি করবে? ইথিন। ইথিন মানে হচ্ছে ইথিলিন। স্যার ইথিলিনের সংকেত কি হয়? ইথিলিন হচ্ছে তোমার C2H4। দেখো C2H5 থেকে C2H4 বেরিয়ে গেল, তাহলে এখানে একটা OH পড়ে আছে, আর এখানে C2H4 চলে এসছে, একটা H পড়ে আছে, এখানে 5টা ছিল 4টে বেরিয়েছে, একটা H পড়ে আছে, আর এখানে OH আছে। H আর OH মিলে জল। এই জলটাকে H2SO4 বার করে দেবে যদি তুমি একে টেম্পারেচার দাও 443 কেলভিন, এবং তার সঙ্গে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু সালফিউরিক অ্যাসিডই থাকবে। তাহলে এখানে তোমার কি পাওয়া যাচ্ছে না, ইথিলিন পাওয়া যাচ্ছে, জল বার করে নিচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটাকে বলছি আমরা নিরুদন বিক্রিয়া। কিরকম বিক্রিয়া? নিরুদন বিক্রিয়া, ডিহাইড্রেশন বিক্রিয়া। অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। 100টা কোশ্চেনের অনেক বেশি করে দিয়েছি আমি, 150 থেকে 200 কোশ্চেন তোমরা দেখবে, কাউন্ট করবে খাতার মধ্যে যারা লিখেছো। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে। এরকম টাইপের ক্লাস পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।